তুমি দুবার ফাইনালে উঠে হেরেছিলে। নিজেকে কি বলো, কোথায় ভুল হয়েছিল দুটো ফাইনালে? ফাইনালিস্টকে কেউ মনে রাখে না, দিনের শেষে চ্যাম্পিয়ন টিমকে সবাই মনে রাখে। আজকে পূর্ণিমা রাও মেয়েদের ক্রিকেটে লাস্ট কোচ 2016-তে। 10 বছর শুধু পুরুষ কোচ, এটার কারণ কি? কোথাও গিয়ে মনে হচ্ছে একটা জায়গায় আমরা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছি। রমেশ পাট থাকার সময় মিতালি রাজ, হরমনপ্রীত কৌর হিউজ কন্ট্রোভার্সি হয়েছে। ওদেরকে গিয়ে এখন যদি ব্যাটিং বোলিং কিভাবে করতে হয় সেটা শেখাতে যাও, বা আমাকে যদি এখন এসে বলতে চাও বলটা কিভাবে করতে হবে, সেটা ঠিক না। খারাপ দিনে মেয়েদের ড্রেসিং রুমের চেহারাটা কিরম হয়? যখন তুমি একা থাকবে, ঘুরে ফিরে ওই সময়টা মনে আসে যে আমাদের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা মিস হয়ে গেল। তোমার সালমান খান অ্যাকচুয়ালি কে ছিল, গ্লেন মাগরা না ইমরান খান? প্রাণ খুলে তাকে তাকিয়ে দেখতাম, তার ছবি থাকতো আমার ওয়ালেটে, আমি ভগবানের মতন তাকে রেসপেক্ট করতাম। ঝুলন গোস্বামী নিজে যদি ঝুলন গোস্বামীর উপর কোনো সিনেমা বানায়, সবচেয়ে ইমোশনাল 3টে দৃশ্য কি রাখবে? যে 3খানা 4খানা হোয়াইট বল করেছে আর উনি গরম চা আমার গায়ের উপর ঢেলে দিয়েছিলেন। আজকে আমার বাড়িতে অতিথি হয়ে যিনি এসেছেন, অ্যাকচুয়ালি যে এসেছে, আমি ওকে আপনি করে বলাটা খুব ডিফিকাল্ট, এত কম বয়স থেকে দেখেছি ওকে। তাকে দেখে আমার একটা নচিকেতার গান মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমার মনে হয় কোথাও নচিকেতার ওই গানটাও রিংটোন হওয়া উচিত। স্বপ্ন 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 দেখে মন। কারণ এত দূর থেকে এসে, একটা মফস্বল শহর থেকে এসে লর্ডস ক্যাপচার করা, ভারতবর্ষের ক্রিকেটে একচেটিয়া দাপট দেখানো, এটা ভাবাই যায় না। আমার মনে হয় যে বেস্টসেলার সাহিত্যিকও কোনো একটা কম বয়সী মেয়েকে রোজ 60-66 কিলোমিটারের জার্নি উঁচিয়ে কলকাতায় এনে তাকে জেতাবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তার মনে হবে পাঠকরা নিশ্চয়ই ভাববে যে এটা সত্যি হতে পারে না। আর তারপর সেই মেয়েটার নামে কিনা ইডেন গার্ডেন্সে একটা আস্ত ব্লকের নামকরণ হয়ে গেল, ঝুলন গোস্বামী ব্লক। ঝুলন, চিমটি কেটে নিজেকে মাঝে মাঝে দেখতে মনে হয় যে আমি যা ঘটছে সত্যি দেখছি কিনা। এই চিমটি কাটলাম, একদমই সত্যি। কারণ এই স্বপ্নটা নিয়ে তো এসেছি গৌতম দা, আর সেই স্বপ্নের মধ্যেই তুমি যেটা বললো, যে নচিকেতার গানটা নচিকেতার গানটা একদমই ঠিক, যে স্বপ্ন স্বপ্ন দেখে মন। তুমি গান শোনো? অবশ্যই, মানে গানই তো একটা জিনিস যে মানুষকে সবসময় মোটিভেট করে, এনকারেজ করে, অ্যান্ড সব কিছুর মধ্যে দিয়ে চলে। মানে ভালো সময়, খারাপ সময়, একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে গান সময় এমন একটা জিনিস যে তোমাকে সবসময় এনকারেজ করে। তুমি যখন বিদেশে যেতে তোমার আইপডে কি ধরনের গানের কালেকশন থাকতো? বেশিরভাগ থাকতো তোমার কিশোর কুমার, রবীন্দ্রসঙ্গীত। আর আমার কিছু প্লে লিস্ট ছিল, যেগুলো ম্যাচের দিনই আমি ওইগুলো চালাতাম। আর ওই গানগুলোকে আমাকে মোটামুটি তোমার মাঠের ঢোকার আগে ওগুলোকে শেষ করতে হবে। দ্যাট ওয়াজ মাই ওয়ান অফ মাই, তুমি বলতে পারো, মিথ ছিল। যদি এগুলো শেষ না হতে পারে গানগুলো, 3-4টে গান ছিল, তাহলে ভাবতাম সেদিন ম্যাচটা হয়তো আমরা হারলেও হারতে পারি। তো তাই আমি সেরকম ভাবে সেট আপ করতাম যাতে আমার সব গানগুলো, 4টে 5টে গান গান যেন, কি দিত মানে মেজাজকে, না আমার খুব মানে আমাকে আমি মনটাকে যেহেতু খুব উড়িয়ে দিত? ইমোশনাল একজন মানুষ, তো আর দেখবে জোরে বলার একটা ইমোশনস থাকে, তাদের মধ্যে ইমোশনসটা বেশি থাকে। তো আমার ওই ইমোশনসটা আমার স্ট্রেংথ ছিল। যতখানি উইকনেস ছিল ততখানি আমার স্ট্রেংথ ছিল। ওই উইকনেসটাকে আমি স্ট্রেংথে পরিণত করতাম ওই গানের মধ্যে দিয়ে। মনে হতো যে হ্যাঁ, এটাই আমি। আর আমি এই দেশ, এই জার্সি, এই টিমের জন্য আমি আমার নিজের বেস্টটা উজাড় করে যেন দিতে পারি। ওই উজাড় করার মন্ত্রগুলো আমার গানের মধ্যে ছিল। যে হ্যাঁ, উজাড় করে দিতে হবে মাঠে। জেতা হারা ইজ এ পার্ট অফ দ্য লাইফ। কিন্তু আমি মাঠে যেন উজাড় করে দিতে পারি, যেন কেউ যেন বলতে না পারে আমি হাফ হার্টেড কোনো কাজ করেছি। তো সেই কাজটা আমায় এনকারেজ করতো আমার গান। মনে আছে বহু বহু বছর আগে আমি সাউথ ক্লাবে চুরি গোস্বামীর সঙ্গে বসে উইম্বলডন ফাইনাল দেখছিলাম, মার্টিনা নাভ্রাতিলোভা ভার্সেস স্টেফি গ্রাফ। এমন একটা সিচুয়েশন হলো যে মার্টিনা স্টেফির সার্ভিস দুবার ব্রেক করলেন, সবাই ভাবলো যে স্টেফি হেরে যাবে, স্টেফি আবার কামব্যাক করে স্টেফি সেটটা জিতলো। তখন চুনিদা বললেন যে এটা কেন পারলো জানিস, ও ফার্স্ট ওয়ার্ল্ড বলে, ওর মনে কোনো হীনমন্যতা নেই বলে। কিন্তু আজকে চুনি গোস্বামী বেঁচে থাকলে দেখতেন যে চারপাশে এত সব কাহিনী যেখানে থার্ড ওয়ার্ল্ডই ফার্স্ট ওয়ার্ল্ডকে হারিয়ে দিচ্ছে। তো যখন ঝুলন গোস্বামী লর্ডসে পা দিয়ে বল করতে যেত, কোথাও কি চাকদা ভিড় করে আসতো যে আমি যেখানে বড় হয়েছি এটা তো লর্ডস, সেটাকে আলাদা করতে কি করে? দেখো, আলাদা করা যায় না, আর করাটা উচিতও না। কারণ রুটটা সবসময় যেন সবার প্রাইড মনে হয় যে এটা আমার রুট, আর আমি এখান থেকেই এসেছি। কামিং ফ্রম চাকদা, একটা গ্রামের মেয়ে, লর্ডসে আসা, খেলা, ফাইনাল খেলা, সত্যি এটা একটা স্বপ্ন, একটা জার্নি, যে জার্নিটাতে হয়তো আমি
চোখ বন্ধ করে স্বপ্ন দেখতাম না, চোখ খুলে সারাক্ষণ স্বপ্নগুলো তোমার কোনো দেখতাম। জ্যোতিষী আছে? না, তোমার আঙুল দেখে আমার মনে হচ্ছে কোথাও কোনো জ্যোতিষ আংটি নেই, নেই, কোনো কিচ্ছু জ্যোতিষী নেই। নেই। শুধু কর্মে শুধু বিশ্বাস। একটা ঘড়ি আছে। তুমি আমাকে বলেছো একটা ভালো ঘড়ি পরতে হবে, যদি হ্যাঁ। ভালো ক্রিকেটার হয় তার হাতে ভালো ঘড়ি থাকতে হবে। বাট একদম আমি কর্মে বিশ্বাস করি। আর এইটা আমাকে শিখিয়েছে আমার মা। আর দ্বিতীয়ত হলো আমি একজনকে খুব বিশ্বাস করি, যার বই আমি খুব মানে আমার বাড়িতে ছোটবেলা থেকেও সেই চর্চা ছিল, সে স্বামী বিবেকানন্দ চর্চা। বিবেকানন্দ। সেই বইগুলো পড়ার চর্চার মধ্যে দিয়ে একটা জিনিস মনে আছে যে মনে জেদ থাকলে আর যদি তোমার মধ্যে সততা থাকে, তুমি হয়তো কোথাও না গিয়ে পৌঁছাতে পারো। মানে তুমি কর্মে বিশ্বাসী, অদৃষ্টে নয়। না, না কর্মই তো আমার সব। আমি যদি ভালো কাজ করি, সব ঠিক থাকবে। আমি যদি ভুল করি, ভুল হবেই, মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু কাজ ঠিকঠাক, নিষ্ঠাটা ঠিকঠাক রাখতে হবে, সততা রাখতে হবে। আমার এখনো ভাবলে অবাক লাগে যে কি করে নদিয়া থেকে একটা মেয়ে এসে বাংলা ক্রিকেট প্রথমে, ভারতীয় ক্রিকেট তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে এই পর্যায়ে সাকসেস পেতে পারে। কারণ আমাদের ফুটবলাররা ট্রেন লাইন থেকেই আসতেন। বলা হতো যে ট্রেন লাইনটা মোটামুটি ১-১.৫ ঘন্টার মধ্যে যেখানে যেখানে যায় ওখানেই হচ্ছে বাংলার ফুটবল। সেটা উত্তর ২৪ পরগনা হতে পারে, আশেপাশে কোথাও হতে পারে, হাওড়া হতে পারে, হুগলি হতে পারে। কিন্তু নদিয়া থেকে কোনো ফুটবলার এসে রাজত্ব করেছে আমি কিন্তু মনেই করতে পারছি না। সেখানে রোজ ৬৬ কিলোমিটারের জার্নি, ৬৬ দিয়ে ধরে দিলে ১৩২ কিলোমিটারের জার্নি রোজ করে তখনকার সময়ে একটা ১০-১১ বছরের একটা মেয়ে, তাও সে কিনা একটা তাল ঢ্যাঙা একটা মেয়ে, তো তাকে তো লোকে ক্রিকেট কিটস নিয়ে বেরোলে আওয়াজও দিতে পারে। অবশ্যই দিয়েছে, আওয়াজ খেয়েছি গৌতমদা অনেক। বিশেষ করে ট্রেনে। আমার মনে আছে তখন আমি অনেক ছোট, জাস্ট ক্রিকেট প্র্যাকটিস করা শুরু করেছি আমাদেরই সাউথ এভিনিউতে বিবেকানন্দ পার্কে। সেখানে যখন আসতাম, অনেকে বলছে এই সময় মানে ভোরবেলা ট্রেনে আসতে হতো, যেহেতু ওই টাইমিং গুলো ওরকমই ছিল। তখন বলতো ভোরবেলায় মেয়েরা বা ছেলেরা পড়াশোনা করে, তুমি কি ক্রিকেট খেলছো? কেন তোমার ফ্যামিলির লোক অ্যালাউ করছে? এরকম প্রচুর আওয়াজ পেতাম। তারপরে আবার এটাও বলতো, মেয়েরাও ক্রিকেট খেলে নাকি? তৎকালীন যুগে আজকে যেই কিছুই ছিল পপুলারিটিটা না, হয়েছে সেরকম তো তখন হয়নি। ছিল না। তখন তো একেবারেই মানে বাইরেই ছিল। আর মা-বাবাই জানতো না যে মেয়েরা ক্রিকেট খেলে। সো সামহাউ তাদেরকে কনভিন্স করে যখন এখানে এসছিলাম, তখন সেটা মোটেও মানে খুব চ্যালেঞ্জিং জিনিসগুলো ছিল গো গৌতম দা। কারণ প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আ লোকে তোমাকে টোন্ট করতো, বা তোমার প্রফেশনটাকে ক্রিটিসাইজ করতো, বা খুব নোংরাভাবে দেখতো, বা এইগুলো ভালো লাগতো না। বিশেষ করে যখন তখন তো ক্রিকেট খেলে কি পাবো সেটা তোর জন্য খেলা না। সবচেয়ে খারাপ কি শুনেছো? খেলাটা ছিল ভালোবাসার জন্য। হুম। খারাপ এটা যে এই খেলে কি হবে? সময় নষ্ট করছো। আ বা আ এই বয়সে বাবা-মারা কি irresponsible যে তোমাদের মতন বাচ্চাদেরকে পড়াশোনা না করাচ্ছে না, তারা এখন তোমাকে ক্রিকেট মাঠে নিয়ে যাচ্ছে। অল দোজ কমেন্ট। তারপরে মেয়েদের এইসব খেলার কি দরকার? যে টাইপের হয় বা টিপিক্যাল মানে ট্রেনে যারা যাতায়াত করে রেগুলার, তারা তো সব মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোকরাই আসে। মফস্বল থেকে তারা কাজ করতে আসে। তাদের মাইন্ডসেটটা ঐরকম ছিল। কোনদিন একবার কিট ব্যাগে লাথি মেরে চলে গেল অনেকে। মানে কিট ব্যাগটা সবসময় তুমি উপরে রাখতে পারতে না, জায়গা ভিড়ের মধ্যে। সাইডে, হ্যাঁ। সাইডে রেখেছে, হয়তো কেউ রেগে মেগে লাথি মেরে চলে গেল। এইগুলো দেখতে হয়েছে, কষ্ট হয়েছে, খারাপ লেগেছে যে এই জিনিসটা দেখতে হয়েছে। তখন ভগবানকে বলতাম, ভগবান একদিন যেন সময় আসে, আমি থাকি না থাকি, বাট উইমেনস ক্রিকেট যেন উপরে যায়। এদের যেন সেই দিনটা তারা যেন বেঁচে থাকে, পৃথিবীতে যেন দেখতে পায়। যেন উইমেনস ক্রিকেট উপরে গেছে আর তারা উইমেনস ক্রিকেট নিয়ে সেলিব্রেট করছে। এবং তখন তো লেডিস কম্পার্টমেন্টও ছিল না বোধহয়। হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্ট ছিল, বাট খুব ছোট। হুম। এখন যেন অনেক বেড়ে গেছে, অনেক হুম। স্পেশাল ট্রেন হয়েছে। তৎকালীন যুগে অত ছিল না, ছোট ছিল। অ্যান্ড ভিড়ও তখনও হতো। এরকম না লেডিস কম্পার্টমেন্ট থাকলে ভিড় হতো না। অ্যান্ড তুমি যখন মাঠ থেকে প্র্যাকটিস করে বাড়ি যাচ্ছ, তখন তোমার বাড়ি যাওয়ার তাড়া আলাদা থাকে। কারণ আমরা মানে এইটুকুনটি বলতে পারি, আমি যখন বাড়িতে ঢুকতাম তখন ৪টে ৪:৩০ বেজে যেত। আর বেরোতাম বাড়ি থেকে ভোর ৫টায়। ৫টা ৫ এর ট্রেন ধরতাম। আর ধরে বিবেকানন্দ পার্ক আসতে কি করে? বিবেকানন্দ পার্ক আসলাম শিয়ালদা হয়ে, শিয়ালদা থেকে বালিগঞ্জ থেকে অটো করে বিবেকানন্দ পার্কে। অ্যান্ড সেম রুটে আবার বাড়ি ফিরতাম। বাইরে টাইম তুমি বাড়ি ঢুকতাম, আমি তখন ৪টে ৪:৩০ হয়ে যেত। অটোতে এরকম একটা ক্রিকেট কফিন নিয়ে যাবে কি করে? ওরমভাবেই ম্যানেজ হয়ে যেত। হুম। মানে কিছু সময় লোক অ্যাকসেপ্ট করতো না, কিছু অটো ড্রাইভাররা অ্যাকসেপ্ট করে নিত। বাট সামহাউ হয়ে যেত ম্যানেজ, সেটা না। কিন্তু ট্রেনে খুব ডিফিকাল্ট হতো। কারণ প্রচুর ভিড় থাকতো। ওই ব্যাগ নিয়ে ওঠাটাই খুব চ্যালেঞ্জিং থাকতো। অ্যান্ড তোমার ওই বাড়ি পৌঁছানোর তাড়াটা না, তোমাকে তখন স্নান করতে হবে, গিয়ে তোমাকে স্কুলের পড়াটা রেডি করতে হবে। হুম। তোমাকে আবার পরের দিন আবার প্র্যাকটিসের প্রিপারেশন করতে হবে। বাই দ্য টাইম তুমি যখন বাড়ি ঢুকতে স্নান টান করে ফ্রেশ হতে,
অল দ্য এনার্জি হ্যাজ গন। অ্যান্ড সেই ক্ষেত্রে তোমার বলতে পারো আমাদের সময় আমরা যারা ওই সময় ক্রিকেট খেলতাম বা আমরা যারা দূর থেকে আসতাম, তাদের স্কুলিংটাতে প্রচুর হ্যাম্পার হতো। আজকে যেরকম ওপেন স্কুল প্রচুর হয়ে গেছে বা ওপেন ইউনিভার্সিটি হয়ে গেছে, তৎকালীন যুগে এই মিথটাই আসেনি, এই কনসেপ্টটাই ছিল না বাড়িতে যে ওপেন স্কুল বলে কিছু হয় বা ওপেন কলেজ বলে কিছু হয়। আজকের বাচ্চারা যদি তারা ক্রিকেট খেলছে, তাদের বাবা মারা এতটা অ্যাওয়্যার সবকিছু নিয়ে, তারা এত সুন্দরভাবে জানে, তারা তাদের প্ল্যানিংটা খুব সুন্দর করে দেয়। যেটা আমাদের সময় আমাদের মা-বাবারা সেটা জানতো না। বাট তাদের কাছে ছিল একটা মেয়ে সন্তান, সে পড়াশোনা করবে, নাচ গান করবে, আবৃত্তি করবে। আর একটা সার্টেন অ্যামাউন্ট এর পরে পড়াশোনা করা হয়ে গেলে বিয়ে বিয়ে করে শাদী করে নিবে। চলে যাবে। এই যে বাড়ির মধ্যে যে এরকম কোনো স্পোর্টস পারসনও আসতে পারে, হয়তো আমার মা-বাবাও হয়তো নিজেরাও প্ল্যান করে কিছু কিন্তু তারা বুঝতে পারেনি। তারা খুব অভিনন্দনযোগ্য। কারণ ১১-১২ বছরের একটা মেয়েকে তারা ছেড়ে দিয়েছিলেন যে সে কলকাতায় গিয়ে ভাগ্যানুসন্ধান কারণ করবে। অপশন ছিল না গো। আমাদের পাড়াতে খেলা শেখার কোনো জায়গা ছিল না। পাড়াতে বলতে পারো তুমি কিছুটা ফুটবল চলতো। যেহেতু মফস্বল এলাকায় ফুটবল এখনো একটা ক্রেজ আলাদা। শীতকালে একটু ভলিবল খেলতো। বাট সেগুলো ছেলেরা। আমরা হয়তো পাড়াতে ২-৩ জন মেয়ে ছিলাম। আমরা বন্ধু তারা একটু খেলাধুলা নিয়ে ভালোবাসতাম। কিন্তু সময়ের কালে তারাও ছেড়ে দিল। পড়াশোনায় কনসেনট্রেট করলো, তাদের বাড়ির লোক আসতে দিল না। আমি হয়তো একটু বেপরোয়াভাবে ছিলাম। যে বাবা-মার কথা শুনতাম না। সারাদিন খেলা। হুম। অ্যান্ড ওইটাই হয়তো আমাকে এগিয়ে নিয়ে গেছে। অ্যান্ড আই থিংক ভগবানের কাছে অসীম কৃপা যে আমাকে ভগবান সঠিক রাস্তায় নিয়ে গেছে। রাস্তাটা দেখিয়েছে। কারণ গ্রামে-গঞ্জের ছেলেমেয়েদের রাস্তা স্বপ্ন প্রচুর। কিন্তু তাদের কাছে রাস্তা খুব কম। হয়তো আমার ফরচুনেট ছিলাম যে 1997 এ তোমার হয়তো মনে আছে উইমেনস ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল ইডেন গার্ডেন্সে। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে। বেলিন্ডা ক্লার্ক তখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। তো ওই সময় তৎকালীন গভর্নমেন্ট সব মেয়েদের স্কুলগুলোকে না কিছু কমপ্লিমেন্টারি পাস পাঠিয়েছিল যাতে হুম, ওই ম্যাচটা হুম, দেখতে আসে আর হুম, মাঠটা ভরে। হুম, আনফরচুনেটলি ইডেন গার্ডেন তো হুম, তুমি জানোই পুরো ফুল হাউস ছিল। আমিও ওই ম্যাচটা দেখতে এসেছিলাম। হুম, স্কুলে তো একমাত্র হুম, ডানপিটে হুম, বলতে গেলে আমি। সো আমাকে তখন বলা হয়েছিল, "তুমি যদি যাও, যেতে পারো।" তো আমি বাবা করলাম, "বাবা নিয়ে যাবে?" তো বাবাও দেখলাম এগ্রি করে নিল। মানে হয় না এরকম। মানে সচরাচর মানে তুমি জানবে যারা রেগুলার অফিসে যাতায়াত করে তারা শনি রবিবার কোথাও যেতে চায় না। তারা হুম, বাড়িতে থাকতে চায়। তো বাবাও রাজি হয়ে গেল। এবার আমি যখন ইডেন গার্ডেন আমিও চিনি না, বাবাও চিনে না। ইডেন গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে আছি। একজন বলল, "এই তোমাদের ভেতরে ডাকছে, হুম, মাঠের ভেতরে।" হুম, তো একটা বল গার্লের টি-শার্ট পরিয়ে দিল। হ্যাঁ। আমি ওই টি-শার্টটা পরলাম। বাবা বলল, "ঠিক আছে তুই এখানেই চলে আসিস। আমি এখান থেকে তোকে নিয়ে যাব।" সেই হলো আমার ১ম ম্যাচ দেখা। সো 97 এ ইডেন গার্ডেন্সে তুমি বল গার্ল, ২০২৪ এ তোমার নামে স্ট্যান্ড। ওই তো অবিশ্বাস্য। এটা ভগবানের হয়তো কোনো মানে একটা আ সো বল গার্ল হয়ে কি করলে তুমি? আমি বসে শুধু বল কুড়োলে? বল কুড়ালাম, দেখলাম মেয়েরা কিভাবে ক্রিকেট খেলে। আমার কাছে তো ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর মতন ছিলাম। হুম, তার আগে আমি কোনদিন মেয়েদের ক্রিকেট দেখিনি। আর আমি প্রচন্ড মানে ক্রিকেট পাগল মানে মানুষ ছিলাম। স্পোর্টস পাগল। আমি খেলাধুলা এত ভালোবাসতাম যে আমি সারাদিন হয়তো খেলা তো নিয়েই হঠাৎ চর্চা করতাম। তোমাকে চুজ করলো কেন ওখানে? না, মানে প্রচুর একটা মানে কিছু হুম, ২০ জন ২৫ জনের মেয়েরা এসেছিল। ওরা হুম। হয়তো ভেবেছে আমি হয়তো ওই ওই ওদের সঙ্গে ওদের আন্ডার 15 বা আন্ডার 16 হ্যাঁ, মেয়েদের টিমেরই কেউ হুম, একজন। হুম, তো আমাকে বলল, "চলো।" হুম, বাবা বলল, "ঠিক আছে তুই যা, আমি এখানেই তোর সাথে ম্যাচের পরে দেখা করে নেব।" বাহ! আর সব বেলিন্ডা ক্লার্ককে দেখলাম যে ভিক্টরি ল্যাপটা করছে ইডেন গার্ডেনে। ফিটজপ্যাট্রিককে দেখলাম বল করছে। মানে সেগুলো দেখে ভাল লাগলো। তারপর আমি আস্তে বাড়িতে লড়াই শুরু করলাম যে আমিও ক্রিকেট খেলবো। ব্যাস বাড়িতে শুয়ে গেল। অ্যাটম হুম, বোম পড়ে গেল ডুম। হুম, আবার যা একটা কথা বলতে পারি যে আ যারা গ্রামে-গঞ্জ থেকে ছেলেমেয়েরা যে খেলাধুলা বা যেকোনো প্রফেশনে আসুক না কেন, তাদের স্বপ্ন অনেক বড়। কিন্তু রাস্তাটা দরকার। সঠিক রাস্তাটা দেখানোটা খুব এখনো দরকার। লোকজন নেই সেরম দেখানোর, দিশা দেখানোর। নিশ্চয়ই দেখাচ্ছে। নিশ্চয়ই দেখাচ্ছে। কিন্তু তাও কোথাও গিয়ে একটু হেজিটেট থাকে। ক্লিয়ারিটি নেই। হুম। ওই ক্লিয়ারিটা হয়তো আস্তে আসবে। সময়ের সাথে আরো বেটার হবে। কিন্তু সেই জায়গাটা আরো বেটার হতে পারে আমার কাছে মনে হয়। তুমি আজকে মিসেস নীতা আম্বানির বাড়িতে রাত্রি ৩টের সময় টিম নিয়ে মিটিং করো। ওরা কখনো জিজ্ঞেস করেছেন তোমার এই কাহিনীগুলো? হ্যাঁ, ম্যাম সবকিছু জানে। খুব সুন্দরভাবে কথা বলেন, খুব তোমাকে আ গ্রেস করে তোমাকে রেসপেক্ট দিয়ে কথা বলেন। ম্যাম সবকিছু জানে। কার সাথে কথা বলছেন, উনি কি করেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি। অ্যান্ড ওইটাই হয়তো ম্যামের সবথেকে বড় ক্লাস। সব মানুষকে খুব সম্মান দিয়ে কথা বলেন। শুধু ম্যাম না মানে আই মিন এটাও বলতে হবে মুকেশ স্যার অলসো। হুম, যখনই কথা বলবে তোমাকে খুব সুন্দর করে গ্রেস করবে। আকাশ ভাই
হুম, আনন্দ ভাই সবাই হুম। মানে দে নোজ ওরা কার সাথে কথা বলছে আর ওদের সাথে কে কাজ করছে। তো ওরা তোমার সম্বন্ধে সবকিছু জেনে কথা বলে। অ্যান্ড দে মানে honestly তুমি speaking একটা very nice সময় family. একটা সময় এত স্ট্রাগল করে, এত অ্যাডভার্সিটির মধ্যে, এত ক্রিটিসিজম এর মধ্যে রাস্তা করে এগোচ্ছিলে। বাট আজকে কি মনে হয় যে ভারতবর্ষ এইরকম কাহিনীগুলোকে খুব স্বীকৃতি দেয়? এক আধুনিক ভারতবর্ষ এইরকম লড়াইকে। এটা কি মনে হয় এখন? দেখো স্বীকৃতি তো দিচ্ছে। হুম, এগিয়ে না গেলে উইমেনস ক্রিকেট আজকে এই জায়গায় আসতো না। যে রেভুলেশনটা আমাদের সময় কি তার আগে থেকে শুরু করেছিল। হয়তো ডায়না ম্যাম, শান্তাদি, আমাদের কলকাতার যারা এক্স ক্রিকেটাররা ছিলেন, তারা যে রেভুলেশনটা স্টার্ট করেছিল হয়তো সেটারই রেজাল্ট এসছে 2025-এ যখন রিচা ঘোষের হাত দিয়ে হরমনপ্রীত স্মৃতি মান্দানারা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতেছিল 2nd নভেম্বর। সেটাই হয়তো আল্টিমেট রেভুলেশনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তো আমরা সেটার পার্ট একটা। তো যেভাবে তুমি যেটা বললে যে দেখো কিছু করি না করি একটা জিনিস বলতে পারি যে সততার সাথে ভালো কাজটা করে গেছি, খেলে গেছি, কি পাবো কি হবে কি হতে পারে এটা নিয়ে ভাবিনি কোনোদিন, কি শুধু বলতে সবচেয়ে জীবনের সবচেয়ে অন্ধকার সময় নিজেকে কি বলে আবার টেনে আনতে? দেখো যখন খেলার মাঠ যদি মনে করো তাহলে ইন্ডিয়ান টিমে রিপ্রেজেন্ট করাটা একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট, সব থেকে ভালো লাগার জিনিস যে দেশের হয়ে আমি। না সেটা তো ভালো লাগা। হ্যাঁ, সবচেয়ে খারাপ আমি লাগার খারাপ সময়? লাগার জায়গাটায় আসছি এবার। খারাপ লাগার সময় এটাই বলতাম যে আশেপাশে কেউ থাকতো না। শুধু নিজের সাথে কথা বলতাম যে আমি কোন জায়গাটায় ভুল করছি, কোন জায়গাটা আমার চিন্তাধারাতে ভুল হচ্ছে। তাহলে কি আমি আরো বেটার প্রিপারেশন করতে পারবো? বা আমার প্রিপারেশনে কোন জায়গাটায় ভুল হচ্ছে? আমি খুব নিজের সাথে কথা বলতে ভালোবাসি। বিশেষ করে মিরর বলে না, টক টু ইয়োরসেলফ উইথ দ্য মিরর। আমি খুব কথা বলতাম এগুলো। আচ্ছা। আর আমি মনে করি যে ওইটা সবথেকে ভালো হেল্প করে। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার কথা সামনে বলে? দাঁড়িয়ে কথা বলা। ওখানে তুমি কখনো নিজেকে তুমি ভুল কথা বলতে পারবে না। সেখানে কি ঝুলন গোস্বামীকে গালাগাল দাও একদম। প্রয়োজনে? হুম। ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামীকে যখন সামনে মিররের সামনে থাকে, ঝুলন গোস্বামীর থেকে রুথলেস কেউ হয় না তখন। ও! একদম। কারণ আমার মনে হয়েছে যেখানে আমি কোনো প্রিপারেশন এ ঠিক মতন করে যাইনি বা প্রিপারেশন ঠিক হয়নি। আর তাতে যদি টিম ইফেক্ট হয়ে থাকে সেটাতে আমি সবথেকে বেশি নিজেকে ব্লেম করেছি। অ্যান্ড আই এম মানে পারসন এরকম একজন মানুষ যে আমি সবসময় নিজের ব্লেমটাকে নিতে ভালোবাসি। আমি কখনো বলব না এটা আমার দোষ না, এটা অন্যের দোষ। আমি সামনে থেকে সবসময় বলি আমি ভুল করেছি। আমি আপনার যা বলার আমাকে বলতেই পারেন। এটা আমার এই ক্যারেক্টার। স্বীকারোক্তিটা কি আয়নার সামনে দাঁড়িয়ে বেশি বেটার হয় না খাটে বসেও হতে পারে? আমি আমার সময় হয়েছিল আয়নার সামনে। আমি এটা করতাম। এটা আমাকে একজন বলেছিল, আমি নামটা নেব না। যে নিজের সাথে কথা বলো। নিজে কোনোদিন কেউ নিজেকে আড়াল করবে না। হুম। সব সত্যটা তোমার সামনে আসবে। সেখান থেকে বেস্ট জিনিসগুলো নিয়ে পিক করো। আবার প্রিপারেশন স্টার্ট করো। কিরকম ভুল হতো যে তুমি এত রেগে যেতে নিজের ওপর? যে হয়তো আ আমি বাউন্সার দিতে চেয়েছিলাম মনে, মনে। বাট আমি অর্ধেক রাস্তায় এসে মনে হয়েছে না ইয়র্কারটা দিই। সেটাই তো ভুল বল ফেলেছি হয়তো। হয়তো লেন্থ বল ফেলে দিলাম। হুম, ডেথ ওভারে যখন বল করো লেন্থ বল করাটা ইটস আ ক্রাইম। হুম, সেরকম হয়তো কোথাও হয়েছে। বা আ ডিসিশন মেকিং। আমি হয়তো কোনো প্লেয়ারকে খেলাতে চেয়েছি, সেই প্লেয়ারটা হয়তো হুম, সেরমভাবে পারফরম্যান্স হুম, করেনি। হুম, আমাকে তার আগে হয়তো বলেছিল, হুম, এতটা কাউকে ব্যাক করা ঠিক না। বা আমার প্রিপারেশন এ, হুম, বোলিং এর প্রিপারেশন এ বা আমার কোথাও আ হুম, নেগেটিভিটি হয়তো মাথায় ঢুকেছিল যে আমি একটু আ আ ব্যাক ফুটে ছিলাম যে এই ম্যাচটা না 50-50 আছে, ম্যাচটাকে বের করা কঠিন। বা আমি সঠিক সময়ে হয়তো মনে হয়েছে যখন উইকেট পড়ছিল না আমার এসে আরেকটু বল করা উচিত। হয়তো আমি নিজেকে আন্ডার বল করেছি। এই ডিসিশন গুলো সবথেকে ইম্পোর্টেন্ট একজন ক্রিকেটার লিডারশিপ রোলে যখন তুমি চলে আসো, এই ডিসিশন গুলো সবথেকে তোমাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে। যে রাইট টাইমে রাইট কল নেওয়াটা। তো সেইগুলোকে ক্যালকুলেট করতাম আমার নিজে। আমার নিজেই আবার ওখান থেকে বেরোতাম। আচ্ছা অস্ট্রেলিয়ায় যাচ্ছি, কোন উইকেটে খেলবো? কিরকম কন্ডিশন থাকবে? আমি কি সেই অপশন বানিয়ে রেখেছি? আমার যদি ধরো ১ম বল হবে হার্ড লেন্থ থেকে আমি বল করছি, অফ দ্য উইকেট মুভ হচ্ছে। বা সেটা যদি না হয়, কোনো হুম। উইকেট হলো ফ্ল্যাট উইকেটে, সেখানে আমি অপশন বি কি আমি ঠিক মতন ইউজ করতে পেরেছি? বা আমি আ আ আ ভেরিয়েশন গুলো নিতে পেরেছি বা ক্রুশাল টাইমে কি আমি হাত উপর করে হুম, বলেছি হুম। ক্যাপ্টেনকে যে আমাকে বল দাও, আমি বল নিয়ে উইকেটটা দেবো। কোথাও কি তাহলে আমি নিজেকে একটু পেছনে রেখেছি? এই জায়গাগুলো আমার মনে হতো যে সবচেয়ে বেশি গালাগাল কোন দিন নিজেকে করেছো? দেখো সবথেকে বেশি গালাগাল যদি বলো ২০১৭ ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমি ফার্স্ট বলে গিয়ে বোল্ড হয়ে গেছিলাম ইয়র্কার বলে। আমি জানতাম ও ইয়র্কার করবে। কিন্তু আমি লেংথ মানে ব্যাটটা আমার নিচে আসতে অনেক সময় লেগেছে।
আর প্রথম বলে আউট হয়ে যায়। আমি যদি ওখানে 10টা বল যদি খেলতাম তাহলে ওই ওয়ার্ল্ড কাপটা আমাদের ঘরে আসতো। বুঝলাম। সেটা আমার কাছে সবথেকে কঠিন সময় ছিল। কি শিখেছিলে ওটা থেকে? শেখার তো প্রচুর জিনিস ছিল। প্রথমত অত মাঠের মাঝখানে কোনোদিন আমরা ওরকম ক্রাউডের মাঝখানে খেলিনি। একটু ওইরকম আননার্ভড হয়ে গেছিলে? একটু হয়ে গেছিল, প্লেয়াররাও হয়ে হুম। গেছিল। বাট আমি নিজেকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছিলাম। সারাক্ষণ নিজের সাথে কথা বলছিলাম, নিজেকে ব্যাক করছিলাম। আ বোলিং পারফরম্যান্সও আমার খুব ভালো ছিল সেদিনকে। বাট সামহাউ আমার মনে হয়েছিল ব্যাটিং এর সময় হয়তো নার্ভটা আমরা ফেল করি। ওই ক্রুশাল সময়টা হয়তো আমরা নার্ভটা ধরে রাখতে পারিনি। তো সেইদিন মনে হয়েছিল যে এইরকম সিচুয়েশন হলে নার্ভটা ধরে রাখাটা খুব দরকার। অ্যান্ড বেশি কি হবে সেইটা না ভেবে প্রেজেন্স এ থাকাটা খুব দরকার। আমি আগে থেকে হয়তো অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম। সেইগুলো নিয়ে বেশি খারাপ লেগেছিল নিজের আজকে কাছে। ক্রিকেট বলো, যেকোনো কম্পিটিটিভ বল, স্পেশালি ক্রিকেটের কথা বলছি কারণ টেলিভিশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ফেল করছে, এ একদম। পারছে না, সেটা নিয়ে সমালোচনা হয়। এই যে হিউজ একটা সংগ্রাম করে উঠে আসা, সেটা কি ঐরকম সিচুয়েশন গুলোতে হেল্প করে? দেখো অবশ্যই। মেন্টালি তুমি টাফ হয়ে এসছো। তুমি যখন এই মঞ্চে যখন আসো, ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অল অ্যাবাউট মেন্টালি যে স্ট্রং থাকবে, সেই কিন্তু সারভাইভ করতে পারবে। নইলে কিন্তু পিছিয়ে পড়বে। কারণ কম্পিটিশন এত এত বেশি অ্যান্ড একেকটা চান্স একেকটা তোমার জীবনের অঙ্গ। সেই চান্স তুমি নাও পেতে পারো, একবারই পেতে পারো বা নাও পেতে পারো পরবর্তী সময়ে। তো সেই চান্সটা তোমাকে রাইট টাইমে তোমাকে মেন্টালি যদি তুমি স্ট্রং না থাকো, তুমি সেখানে অ্যাভেল করতে পারবে না। আর এইটা হয়তো আমার ওই চাকদার জার্নিটা আমাকে শিখিয়ে দিয়েছে। রোজ ওই ক্রিটিসিজম বলো, রোজ সারাদিন তোমাকে বাজে, বাজে ভাবে নেগেটিভ কমেন্ট করা, মার্ক করা, এইগুলো হয়তো আমাকে মেন্টালি অনেক স্ট্রং করেছে, ইমোশনালি অনেক স্ট্রং করে দিয়েছে। একজন ক্রিকেটার ইমোশনসটা খুব বেশি, স্পোর্টস পারসনদের ইমোশনটাই সবকিছু। ওই ইমোশনের মধ্যে যদি কেউ চলে আসে, তাহলে তারা কিন্তু খুব নার্ভাস হয়ে যায়। তারা কিন্তু একটু ফাম্বেল হয়। যেকোনো স্পোর্টস পারসন, তুমি এত বছর ধরে স্পোর্টস পারসনদের সাথে খুব ক্লোজলি ইন্টারেক্ট করেছো, তুমিও জানো এটা। না, স্পোর্টস পারসনরা প্রচন্ড ইমোশনস নিয়ে চলে। সেই ইমোশনসটা যেন কোথাও নষ্ট না হয়। সেই ইমোশনসটা রাইট ডিরেকশনে যেন সেটা মানে কাজে লাগাতে পারে। হয়তো আমি মনে হয় আমার ট্রেন জার্নিটা আমার কাছে জীবনের সবথেকে কঠিন সময়। ওই রোজ ধাক্কা খাওয়া, আসা, বাট যাওয়াটা ওটাই ক্লাসরুম আবার ছিল। ওইটাই আমার ক্লাসরুম ছিল। আমাকে এই ২০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে সাহায্য করেছে। আমাকে পরিণত মানুষ তৈরি করে দিয়েছে। অনেক ছোট বয়সে আমি ম্যাচুরিটিটা পেয়ে গেছিলাম। কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে লোকে তোমাকে বলছে তাকে তুমি কিভাবে সেটাকে ইগনোর করে যাবে। সেই ইগনোরেন্সটা হয়তো আমি ওইখান থেকে শিখে গেছি। যেটা আমরা আজকের দিনে আমরা এই কথাগুলো বলি সোশ্যাল মিডিয়াকে একটু ইগনোর করে যাও। হয়তো সেই সময় আমি ডে ইন ডে আউট যেই মানে ওটাও একটা ক্রিটিসিজমটা অদৃশ্য সোশ্যাল মিডিয়াই ছিল। অ্যাকচুয়ালি তাই। মানে আজকে খাপ পঞ্চায়েত যেটাকে একদম, বলে। একদম সঠিক বলেছ। তুমি আমায় একবার বোম্বেতে আড্ডার মধ্যে বলেছিলে যে একেকটা স্টেশন আসতো তুমি নিজেকে বলতে, "কলকাতা আমি আসছি, আমি তোমায় দেখাবো।" হুম, এই যে শপথগুলো, এগুলোও তো ওই ট্রেন জার্নির মধ্যেই হতো। একদম। তা তুমি না জানালার পাশে বসে আছো একটা বাচ্চা মেয়ে। তুমি হুম, কি ভাবছো? তোমার তো ভাবার মধ্যে একটাই জিনিস আসছে যে আমি নেক্সট স্টেশন আসুক, আমি আরো ৫ খানা স্টেশন বাকি শিয়ালদা আসতে। চলো নেক্সট ৫ টা স্টেশন পরে আমি কিন্তু আবার রেডি হয়ে যাবো। আমার কিন্তু তখন ফোকাস একটাই। ৫ টা স্টেশনের আগে পর্যন্ত আমি একটু হয়তো এদিক ওদিক দেখছি। হুম। কিন্তু ৫ টা স্টেশন পরে কিন্তু আমার তখন ফোকাস যে আমি মাঠে আমাকে অন টাইম নামতে হবে। সবার আগে প্রিপেয়ার হয়ে নিতে হবে। আমাকে আজকে ভালো বোলিং করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে। কোচ যেন এসে তোমায় অ্যাপ্রিশিয়েট করে যে, "হ্যাঁ, তুমি আজকে ভালো করেছো।" তো সেই জিনিসগুলো ওই স্বপ্নের দুনিয়ায় ফ্যান্টাসি ওয়ার্ল্ড এ বসে, বসেই চলতাম। সারাক্ষণ এই যে বললাম আমি প্রচন্ড মানে ক্রিকেট স্পোর্টস ফ্যানাটিক পারসন। তো আমি স্বপ্ন দেখতাম একা, একা ছাদে বাড়ির ছাদে আমি সারাদিন ক্রিকেট খেলতাম। বেশ রবি ঠাকুরের একটা আছে না, খেলা, খেলা সারা বেলা বলে একটা আছে না, ঐরকম টাইপের আমিও ছিলাম। আমি সারাদিন খেলে যেতাম। এই ঘরের মধ্যে যদি একা বসে থাকতাম, আমি একা, একাই ভাবছি এই বলটা করলাম, এই বলটা আউট সুইং হলো, এখান থেকে ও খেলতে গেল, ও বিট হয়ে গেল বা বোল্ড হয়ে গেল। বা হয়তো কারো কপি করা। তৎকালীন যুগে যারা সুপারস্টার ক্রিকেটাররা ছিলেন, তাদের কপি করা, তাদের মতন করে ব্যাটিং স্টাইলে গ্রিপ করা বা বোলিং করা, আম্পায়ার কিভাবে আউট দেয় সেটারও প্র্যাকটিক্যাল। এই দুপুরবেলায় তুমি ঘুমাচ্ছ না, কি করবে? এটাই আমার খেলা ছিল। এটাই আমার শখ ছিল। আর আমি ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আমার কিন্তু খুব, খুব ফেভারিট। কিন্তু তোমার বয়সী মেয়েরা সেই সময় সালমান খানের সিনেমা দেখে। আর কোন পাড়ার প্রেমিককে সালমান খানের মতো দেখতে পাচ্ছে সেটা নিয়ে ভাবে। এসব কোনো ভাবনা আসেনি? না, ভাবনা আসবে না কেন? হুম, মানুষ যখন সব হুম, ভাবনাই আসবে, হুম, কিন্তু আমার কোথাও গিয়ে খেলার মধ্যে আবার ঘুরে ফিরে চলে আসতাম। হয়তো আমি স্কুলে যেতে যাচ্ছি, পাড়ার বন্ধুরা আমাকে বলছে, "ওই মাঠে না ম্যাচ আছে।"
আমি টুক করে ঘরে ঢুকে জামাটা হুম, চেঞ্জ করে ম্যাচ খেলতে চলে গেলাম। মা বকা দিচ্ছে, ঠাকুমা হুম, বকা দিচ্ছে। আ বা বিকালবেলায় যখন স্কুল কামাই করে ম্যাচ খেলে বাড়িতে ঢুকছি, সবাই মিলে মারলো। মানে চাঁদা তুলে আমি যেরকম পেটাই যেরকম সেরকম পেটানো হলো। ঠাকুমা একবার বকলো, বাবা বকলো রাত্রিবেলায়, হুম। পিসি, আ আ মা। মার খেয়েছো? প্রচুর। খেলার জন্য আমি সারাদিন মার খেয়ে গেছি। মানে না আমি খুব মানে তুমি যে বললে সলমান খান তো ছিল আমার ক্রিকেট মানে যাদেরকে আমি সারাদিন দেখতাম। প্রায় তখন সালমান ট্রাম্প খান। কার্ড বিক্রি হতো খেলার নাম করে। হুম। ওই ট্রাম্প কার্ড কিনে আমি, আমার ভাই, আমার বোন, আমরা ৩ জন। আমরা ৩ ভাই বোনই এরকমই। কিন্তু পাড়ার সনটা তার তো আইডিয়াল অপরচুনিটি ছিল মেয়েটাকে কলকাতা অব্দি ছেড়ে আসা। এরম সুযোগ মানে কি তো করে সবাই তারা পায়নি। সবার সাহস হয়নি। সাহস হয়নি তো সাহস হয়নি, সবার সাহস তখন হয়নি। থেকেই দেখেছি যে না হাতের বাইরে, হাতের হাতের বাইরে, বাইরে। হাতের বাইরে একদম। খুব বড্ড বেশি বেপরোয়া। বড্ড বেশি বেপরোয়া আর বড্ড বেশি মানে খেলা দুমদাম পাগল মেয়ে। দুমদাম বলে দেবে যেকোনো হ্যাঁ, হ্যাঁ, খেলা পাগল মেয়ে দুমদাম সব বলে দেবে। হ্যাঁ। একে ভাই বেশি দূরে কাছে যাওয়া ঠিক না। দূর তো থেকে ঠিক তোমার আছে। সালমান খান অ্যাকচুয়ালি কে ছিল? গ্লেন মাগরা না ইমরান খান? হ্যাঁ, আমি তো দেখো obviously due all respect ইমরান খান অ্যান্ড কপিল দেব এরা সকলেই মানে হুম, আমরা তো তাদের দেখে বড় হুম, হয়েছি। হুম। বাট আমি গ্লেন ম্যাকগ্রার ভক্ত ছিলাম, আদর্শ ভক্ত ছিলাম। আমি যাকে মানে প্রাণ খুলে তাকে তাকিয়ে দেখতাম, তার ছবি থাকতো আমার ওয়ালেটে। মানে আমি ভগবানের মতন তাকে রেসপেক্ট করতাম। আমার কাছে মনে হতো এই যদি কোনোদিন ভালো ক্রিকেটার হতে পারি, ভালো বোলার হতে পারি, গ্লেন ম্যাকগ্রার মতন হতে হবে। ঐরকম অ্যাকুরেসির সাথে বল করে যেতে হবে। পাগল যেন হয়ে যায় ব্যাটাররা যে ভাই সামনে খেলবো না পেছনে খেলবো বা আ মানে হুম। স্টাম্প লাইন যেন না ছাড়ি। সেরকমভাবে আমি প্রিপারেশন ও ওরকমভাবে করতাম। আমি যখন এমআরএফএস ফাউন্ডেশন ক্যাম্পে গেছিলাম তখনও কিন্তু লিলি স্যারের থেকে ওর প্রিপারেশন সব আমি শিখে এসেছিলাম। কিভাবে করে, কি বৃত্তান্ত। তো আমি সেইভাবেই সেরমভাবে প্র্যাকটিস করতাম। তো আমার কাছে মানে মানে বস বোলার ছিল। তো আমি শুনেছি যে ঝুলন গোস্বামীর উইশ লিস্টে প্রায় সবই টিকড হয়ে গেছে। শুধু আজও গ্লেন মাগরার সঙ্গে একটা ছবি হয়নি। হ্যাঁ, এইটা কিন্তু এখনো হয়নি। এবং লাস্টলি আমি মানে একটা স্পোর্টস এর ফাংশন এ গেছিলাম সেখানে উনি এসেছিলেন। বাট ছবি তোলার সুযোগটা হলো না। আমি যখন আমি শুনলাম ছবি সেখানে ঘিরে একটু ভিড় ছিল বলে তুমি আমি আবার পালিয়ে এলাম। আমি বললাম, হ্যাঁ। না থাক ওনাকে এরমভাবে আমি কেন একাত্তর ঢুকে স্বপ্ন একটা অসমাপ্ত থাকাটা বেটার। ওটা ঠিক অনেকটা আছে ওইটার রোমান্টিক। পেছনে চেস করতে পারবো তাহলে। হ্যাঁ, ওই চেষ্টা স্বপ্নটার পেছনে দৌড়াও। কোনো হুম। একদিন হয়তো নিশ্চয়ই পাবো সেই স্বপ্নটা আমার সামনে আসবে তাকে ছবি এই যে তোলার। স্টেশনগুলো নদিয়া থেকে কলকাতা আসার একেকটা স্টেশন, এই স্টেশনগুলো মনে করতে পারো পরপর স্টেশনগুলো এখনো? মোটামুটি নামগুলো নিয়ে নিতে পারবো। বাট সবকটা যে সিরিয়াল বাই এখন আসবে, হুম। হয়তো কোথাও গিয়ে ১৯-২০ হবে। বাট মোটামুটি একটা সময় পুরো মুখস্থ ছিল। লাস্ট কবে এই জার্নিটা করেছো? লাস্ট ২০০৭ এ আইসিসি অ্যাওয়ার্ডের পরে। দ্যাট ওয়াজ মাই লাস্ট জার্নি চাকদা থেকে কলকাতায় আসা, প্র্যাকটিসে আসা। কখনো মনে হয় যে ওই ট্রেনে যে লোকগুলো সত্যি সরঞ্জাম মাড়ায়নি বরঞ্চ বলেছে ঠিক আছে মেয়েটাকে জায়গা করে দাও বা যে হকারটা হেসেছে তাদের সবাইকে নিয়ে গিয়ে আমার স্ট্যান্ডের তলায় বসিয়ে খেলা দেখাই? দেখো আ সুযোগ তুমি খুব ভালো প্রস্তাব দিলে। এবার আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করিনি। বাট কোনদিন যদি এরকম সুযোগ আসে, সেই মানে কিছু তো মানুষজন তো এখনো পরিচিত আছেই। কারণ প্রচুর ভালো মানুষও ছিল। হুম। তাদের নিশ্চয়ই এরকম একটা যদি কোনদিন সুযোগ আসে, তুমি যেটা বললে খুব ভালো প্রস্তাব যে তাদেরকে নিয়ে স্যান্ডের তলায় বসিয়ে কোনো যদি দেখানো হয়। তুমি তুমি এমনিতে দুঃখে দুঃখে কাঁদো? অবশ্যই। ওকে। দুঃখেও কাঁদি, কাঁদাটা তো হ্যাঁ। খুব ভালো জিনিস। আনন্দেও নিশ্চয়ই কাঁদো। অবশ্যই। যেদিন তোমার নামে ইডেন গার্ডেন্সে ওরকম একটা স্ট্যান্ড হলো সেদিন কেঁদেছিলে? কেঁদেছি, চোখ দিয়ে জল পড়েছে, অবশ্যই পড়েছে। কিন্তু সেটা মানে মানে অন্য টাইপের জল ছিল যে মানে স্বপ্নের বাইরে ছিল, কল্পনার বাইরে ছিল। যে ইডেন গার্ডেন্স এর মতন এরকম একটা হিস্টোরিক গ্রাউন্ড এ আমার নিজের নামে স্ট্যান্ড হবে। হুম। honestly স্পিকিং আমি এই জিনিসগুলো নিয়ে কোনদিন ভাবিনি। এইগুলো আমার উইশ লিস্টের বাইরেই ছিল। কারণ আমার কাছে ছিল যে ওয়ার্ল্ড কাপ জেতাটা আমার কাছে হুম। উইশ লিস্টে সবথেকে উপরে ছিল। আর ওইটার পেছনেই দৌড়েছিলাম। কিন্তু এইটা আমার কাছে সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সকল অফিসিয়ালদের কাছে এখনো আমি বলি অনেক ধন্যবাদ। কারণ আমার মতন হয়তো ভারতবর্ষে অনেক ক্রিকেটাররা খেলে গেছেন। আর আগেও I think সিএবি যেই জিনিসটা করেছে সেটার পরে কিন্তু ভারতবর্ষে অনেক স্টেডিয়ামে উইমেনস ক্রিকেটারদের স্ট্যান্ড হয়েছে। হয়তো গেট হয়েছিল আগে কিন্তু কারোর নামে মাঠের ভেতরে স্ট্যান্ড হয়নি। সেটা সিএবি কিন্তু ১ম শুরু করল। তুমি ইনফ্যাক্ট আমি আপনাদের বলি যে এই পডকাস্টটা শুরু করার পেছনে অন্যতম আ মাথা বা উৎস কিন্তু ঝুলন গোস্বামী। ও থ্যাংক ইউ গৌতম একদিন দা। বোম্বেতে বসে বলছিল যে এই পডকাস্ট তোমার শুরু করা উচিত। ঝুলন না বলা কথা কি আছে? বা আমি তোমায় যে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি যে তোমার উপর একটা বায়োপিক হয়েছে। সেটা সবাই দেখতে উন্মুখ যে কোনো কারণেই হোক সেটা হয়তো বেরোচ্ছে না যেখানে অনুষ্কা শর্মা তোমার চরিত্রে অভিনয় একদম করবেন। সঠিক। ঝুলন গোস্বামী নিজে যদি ঝুলন গোস্বামীর উপর কোনো সিনেমা বানায়
সবচেয়ে ইমোশনাল ৩টে দৃশ্য কি রাখবে? মুভিটা যদি যে যখনই আসবে ওই সময় তুমি দেখতে পারবে যে খুব সুন্দর সুন্দর কয়েকটা ইমোশনস আছে। লাইক একটা সময় যখন ফিনান্সিয়াল স্ট্রাগল ছিল বাড়িতে, সেই সময় আমি একটা পার্সন যে সোর্স অফ ইনকাম, আর তুমি জানো তৎকালীন যুগে উইমেন্স ক্রিকেটের সোর্স অফ ইনকাম খুবই মিনিমাম ছিল। সেইখান থেকে নিজের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডটাকে মেনটেন করে এবং সোশ্যাল সবকিছু মেনটেন করে ফ্যামিলিকেও তুমি হেল্প দারুণ। করছো। হুম। সেইটা ছিল খুব মানে কঠিন সময়গুলো হুম। রয়েছে, থাকবে আমার মধ্যে। কঠিন সময়টা থাকবে স্বপন স্যারের কাছে এসে বকা খাওয়া, মার খাওয়া, কেন ম্যাচে আমি গিয়ে বাজে বল করেছি, ৩ খানা ৪ খানা হোয়াইট বল করেছি আর উনি গরম চা আমার গায়ের উপর ঢেলে দিয়েছিলেন। যে, "কি করে তুমি এত প্র্যাকটিস করার পরে এই ভুলগুলো এটা করছিলে?" কোন বছরে গরম চাল? এটা হয়েছিল 98 এ লোকাল টুর্নামেন্টে, যে আমি আ আমাকে শিখিয়েছিলেন উনি খুব সুন্দরভাবে যে সিম আপ বল কিভাবে করতে হয়। কিন্তু আমি সেটা করতে পারিনি ঠিক মতন। সেটাতে উনি খুব অভিমানিত হয়েছিলেন। সেই দৃশ্যটা থাকবে। অ্যান্ড সত্যিই সবথেকে বড় দৃশ্যটা থাকবে যেটা, সেটা আমি সবসময় মনে করি যে আ ইন্ডিয়ান টিমের যে ড্রেসিং রুমের যে মহলটা ছিল, যে অ্যাটমসফিয়ারটা ছিল, ওটা প্রচন্ড ইমোশনাল একটা জায়গা প্লেয়ারদের কাছে। ভালো খারাপ সবকিছু থাকে। আর শুধু তোমার না, সবার। আর সেই মুহূর্তটা থাকবে। এই ৩ টে জিনিস আমার জীবনের বেস্ট ৩ টে ইমোশন জিনিস কিন্তু যেটা আমি আরেকটা মুহূর্ত রাখতে চাই যে ঝুলন গোস্বামী কলকাতায় এলো। একটা ১ম পরীক্ষা কলকাতাকে হারানো বা কলকাতায় জায়গা করে নেওয়া নদিয়া থেকে এসে। সে সেই লড়াই নানানভাবে জিতল। এরপরে সে চলে গেল বম্বেতে। এবার রিয়েল লড়াই শুরু হলো এবার। প্রথমত তাকে গায়ের রং নিয়ে কটাক্ষ করা হলো। তার ইংরেজি না বলতে পারা নিয়ে কটাক্ষ করা হলো এবং নানান রকম কটাক্ষ চলতেই লাগলো। ঝুলন গোস্বামী তার উত্তরে বলল, "যত কটাক্ষ করবি তত জোরে বল করব।" সেটা তো সবসময় বলে গেছে। না খুব ভালোভাবে বললে, না আমি এই জায়গাটা আসতে চাইনি। বাট honestly speaking এরকম তো প্রচুর আমাদেরকে শুনতে হয়েছে। বিশেষ করে আমরা যারা গ্রামে-গঞ্জ থেকে উপরে উঠে এসেছি, এরকম প্রচুর তোমাকে শুনতে হবে, শুনতে হয়েওছে। তো আমি তখন তাদেরকে এরমভাবে বলতাম, "নেটে আমি তোদের দেখে নেব।" নেটে গিয়ে আমি সবাইকে গিয়ে খুব জোরে বাউন্সার বল করতাম, গায়ে পায়ে দু মারতাম। তিনটে বাউন্সার খেলে কথাবার্তা থেমে যেত। হ্যাঁ, সবাই চুপ হয়ে যেত। কারণ আমার কাছে অস্ত্র একটাই ছিল। ভগবান সবাইকে সবকিছু দেয়। আমাকে একটা জিনিস দিয়েছিল, ভাই তুমি জোরে বল করতে পারো। আর সেটাকে যদি তুমি সঠিকভাবে যদি কাজে লাগাও, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। নইলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওখানে। তো আমার সাথে যে পাঙ্গা পাঙ্গা লড়তো, নেবে। আমি কাউকে কোনোদিন বাজেভাবে কথা হুম। বলিনি। কিন্তু আমি গায়ে পায়ে প্রচুর বল মেরেছি। মানে বাউন্সার দিয়ে আ প্রচুর বল অনেককে মেরেছি। মানে হুম। আমি নাম নিতে চাই না। মানে তারা কি বলতো? সুপারস্টার। তারপরে খেয়ে টেয়ে গায়ে না, মাথায় তারা খেয়ে বলতো, "হ্যাঁ, कुछ तो किया मैंने इसलिए गुस्सा ले उठा रही है मेरे साथ। कुछ तो किया, मैंने कुछ बोला क्या तेरे को? इतना तेज क्यों मार रही है?" हाँ, मैंने बोला, "कुछ नहीं किया तूने, बस अच्छा बॉल डालना था।" বাট হ্যাঁ, ওইগুলো এ আমাকে এ এটা শিখিয়েছে। এটা কি চাকদার তেজ? এটা কি? এটা চাকদার তেজ। এটা চাকদার তেজ, আ ট্রেনের তেজ, আ স্বপন স্যারের কাছে একটা জিনিস শেখা যে নেভার গিভ আপ অ্যাটিটিউড সবসময় রাখতে হবে। এইগুলোই তো আমাকে মানে বাকিদের থেকে একটু হলেও আলাদা করতে পেরেছে। আরেকটা জিনিস, কিছু ভালো সিনিয়র পেয়েছিলাম আমি। যখন বোম্বেতে ছিলাম, এয়ার ইন্ডিয়াতে যখন আমরা স্টাইপেন্ডে জয়েন করি, তখন আমি খুব ছোট। তখন আমার বয়স হলো 16.5 বছর বয়স। বাড়ির লোকজনরা খুব টেনসড যে বোম্বেতে যাবে। মানে এ তো মানে হাতের বাইরেই একেবারে বেরিয়ে গেল। হ্যাঁ। কি করবে কেউ জানে না। তো সেই সময় আমার কিছু ভালো সিনিয়র প্লেয়াররা ছিল। তারা আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছে। তার মধ্যে নাম্বার 1 ছিল অঞ্জুম চোপড়া। মানে honestly speaking যে কাঁটা চামচ দিয়ে কিভাবে খেতে হয় সেটা হয়তো ওই আমাদেরকে বুঝিয়েছে এরমভাবে খেতে হয়। She is coming from a very good family, মানে ক্যাপিটাল ইন দিল্লি থেকে আসছে, স্টিফেন কলেজের স্টুডেন্ট। সো ও একটু পশ বাট ব্যাপারটা ওর বাট মধ্যে ওর ছিল। তোমার প্রতি কোনো ইয়ে ছিল না। না, কোনো না, 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 কখনো লুক ডাউন অপন না, করেনি। না, না, না। She was very nice and হুম, very helpful. হুম, এরকম পূর্ণিমা রাও ছিল, হুম, হুম, আঞ্জু জাইন ছিল। হুম। তৎকালীন যুগে এরা কিন্তু আমাদেরকে খুব হেল্প করেছে। আমি ছিলাম না, আমাদের মতন অনেকেই ছিল। সবাই হয়তো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে। বাট তাদেরকে যে জিনিসটা শিখিয়েছিল, যে প্রফেশনাল ক্রিকেটটা কি, এটিকেটসটা কিভাবে মেইনটেইন করতে হয় প্রফেশনাল জায়গায় গিয়ে, সেগুলোর জন্য আমরা তোদের কাছে কৃতজ্ঞ। আজকে পূর্ণিমা রাও মেয়েদের ক্রিকেটে লাস্ট কোচ ২০১৬ তে। ১০ বছর শুধু পুরুষ কোচ। এটার কারণ কি? দেখো, এটা কারণ কিছু না। মানে একটা সময় ছিল পূর্ণিমা রাও সত্যিই তো মানে উনিও ভালো রেজাল্ট দিয়েছিল, ভালো কাজ করেছিল। কিন্তু একটা সময় গিয়ে উইমেনস ক্রিকেটে আমাদের তৎকালীন যুগে আমিও ছিলাম সেই টিমে।
যে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা জায়গায় গিয়ে আমরা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছি, হুম, একটু ওপরে যেতে হবে, আর একটু ওয়ার্স্ট হুম, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। অ্যান্ড তারা দে আর অল আর ভেরি গুড ক্রিকেটার, হুম, বাট তাদের কোচিং এক্সপিরিয়েন্সটা খুব মানে হুম, ছোট ছিল, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অ্যান্ড মডার্ন ক্রিকেটে কিভাবে চলছে, কিভাবে ট্যাকটিক্যালি তুমি এগিয়ে থাকবে, সেই হুম। জায়গাগুলো কোথাও মিস হচ্ছিল। হয়তো আমি ছেলেরা বেটার নাকি? পূর্ণিমা রাওকে বলছি না, কিন্তু হুম, আমি সেই জায়গাগুলো হয়তো আমরা কোথাও গিয়ে মিস করছিলাম, কারণ আমরা বারংবার ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে গিয়ে সেমিফাইনাল বা তার আগে হেরে যাচ্ছিলাম। হুম, তো তখন কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল, এটা শুধু আমি না, আমাদের পুরো গ্রুপটার মনে হয়েছিল, যে টিমে যারা থিঙ্ক ট্যাঙ্ক প্লেয়াররা ছিলাম, হুম, যে কোথাও গিয়ে আমরা হয়তো সেটব্যাক হয়ে যাচ্ছি, যে আমাদের ট্যাকটিক্যাল ডিসিশনগুলো হয়তো কোথাও ভুল হচ্ছে, বা আমাদের প্রিপারেশনটা আর একটু বেটার হতে পারে, আমাদের প্ল্যানিংটা কোথাও ভুল হচ্ছে। তখন আমরা তৎকালীন যুগে আমার এখনো মনে আছে, জগমোহন ডালমিয়া স্যার যখন সেকেন্ড টাইম উনি হুম। প্রেসিডেন্টশিপটা ফেরত হয়ে পেলেন, হ্যাঁ। এসেছিলেন বিসিসিআইতে, হুম, তখন আমি ওনার সাথে একবার গিয়ে কিছু হুম, রিকোয়েস্ট করেছিলাম হুম, প্লেয়ারদের তরফ থেকে। হুম, আমি বলেছিলাম আমি স্যারের সাথে মিট করছি, তোমাদের যদি কিছু থাকে, উনি বলেছিলেন যে তোমার যদি কিছু থাকে তুমি বলতে পারো। তো সেটা তখন বলেছিলাম। তার মধ্যে এই একটা অপশন ছিল যে আমরা যদি এক্সপিরিয়েন্স মেল কোচ পাই, হুম। তার সাথে তুমি উইমেন্স কোচকেও রাখো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। লেট ঠিক আছে। লেট আর লার্ন ফ্রম হুম, হিম লাইক প্রফেশনাল কোচ, হুম, লাইক আজকে যে কোচ হয়ে হুম, এসছে হুম, অমল মজুমদার, তার হুম। আন্ডারে গিয়ে ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ জিতলো, বা জিতেছে। তার আগে ছিল ডব্লিউ রমন, তার আন্ডারে ইন্ডিয়ান টিম ফাইনাল খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আমি তাদের সাথে একজন উইমেন্স কোচকে দাও, ওকে গ্রুম করো, ভবিষ্যতে তাকে তোমরা হেড কিন্তু কোচ দিয়ে দাও। আমরা দেখেছি রমেশ পাওয়ার থাকার সময় মিতালি রাজ, হারমনপ্রীত কৌর হিউজ কন্ট্রোভার্সি হয়েছে। রমেশ পাওয়ারটা একটা ডিফারেন্ট হুম, এপিসোড। রমেশ পাওয়ারের সাথে তোমার ওনার কোথাও যে ম্যান ম্যানেজমেন্ট স্কিলটা ঠিক মতন ছিল না। এগেন ইনএক্সপিরিয়েন্স। উনি হুম। তখন জাস্ট সদ্য রঞ্জি ট্রফি খেলা খেলা ছেড়েছেন। ছেড়েছে, and তারপরেই এত বড় একটা অ্যাসাইনমেন্ট নিয়েছেন। অ্যান্ড উইমেন্স ক্রিকেটে তোমায় কোচ করতে গেলে একটা জিনিস জানতে হবে গৌতম দা, তোমার এখানে মানে উইমেন্স ক্রিকেট না, মানে হুম, ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচ হুম, জানতে মানে করতে গেলে সবার আগে তোমার ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে কাম রাখতে হবে। আর সবাই খুব টেন্স থাকে, সবাই হুম। খুব হাইপার অ্যাক্টিভ থাকে, যে ভালো পারফরমেন্স করবো, ম্যাচ জিতবো, ম্যাচ জেতাবো। সেক্ষেত্রে তুমি যদি ড্রেসিং রুমের মহলটা যদি ঠিক না রাখো, তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। আর ট্যাকটিক্যাল ডিসিশনটা তোমাকে সবসময় নিতে হবে ভালো। এতগুলো মেয়েকে ইমোশনালি ঠিকঠাক রাখাটা তো হিউজ চ্যালেঞ্জ। এক্সাক্টলি। অ্যান্ড সেখানে আমার গিয়ে কোথাও মনে হচ্ছে রমেশ পাওয়ার একটু বেশি রুড ছিল। অ্যান্ড যেহেতু সবাই ওয়েল এস্টাবলিশড প্লেয়ার্স, লাইক মিথালি বলো, হারমান বলো, স্মৃতি মন্দানা, তারা সকলে এস্টাবলিশ হয়ে গেছে। তাদের সামনে তুমি ওদেরকে গিয়ে এখন যদি ব্যাটিং বোলিং কিভাবে করতে হয় সেটা শেখাতে যাও, বা আমাকে যদি এখন এসে বলতে চাও বলটা কিভাবে করতে হবে, সেটা ঠিক না। তুমি ট্যাকটিক্যালি বলতে পারো, স্ট্র্যাটেজি কি হতে পারে, তোমার প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে কিভাবে আসতে পারে, কিন্তু তুমি ব্যাটিং বোলিং কিভাবে করতে হয় সেটা শেখাতে গেলে তখন তো কেউ মেনে নেবে না। আর কোথাও গিয়ে রমেশ একটু ওই জায়গাটা ঠিক মতন হ্যান্ডেল করতে পারেনি। আমার মনে হয় ও একটু ম্যাচুরিটি কম ছিল অ্যাজ এ কোচ হিসাবে। ওর আরেকটু যদি এক্সপিরিয়েন্স গেনার করে যদি ও আসতে হয়, তো ও সাকসেসফুল হতো। ইন্ডিয়ান যেটা আজকের দিনে তোমার আমাদের যে মেল কোচ যে অমল চ্যাম্পিয়ন হয়েছে মজুমদার। অমল মজুমদার, ও হয়ে এসছে। উনি অনেক আগে থেকে কোচিং লাইনে এসছেন, অনেক দিন ধরে কোচিং করেছেন, অ্যান্ড উইমেন্স ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডটা জেনে তারপরে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা নিয়েছেন। একটা খারাপ দিনে মেয়েদের ড্রেসিং রুমের চেহারাটা কিরম হয়? চুলোচুলি ভয়ঙ্কর। হয়? চুলোচুলি তো হবে না। মানে চুলোচুলি মানে কেউ কাউকে তো মারবে না, কেউ কাউকে আ বাজে কথাও বলবে না। বাট হ্যাঁ, আ আ ডিসকাশন হয়। প্রচুর লম্বা ডিসকাশন থাকে। কিভাবে কোথায়, কোথায় ভুল হয়েছে, কেন ডিসিশন মেকিংটা ঠিক হয়নি, এইগুলো নিয়ে প্রচুর ডিসকাশন হয়। কান্নাকাটি প্রচুর হয় নিশ্চয়ই। কান্নাকাটি যদি যদি তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলো, তো তাহলে তো একটু ইমোশনালি সবাই ব্রেকডাউন হয়েই যায়। কারণ আমার সামনে আমি ২ টো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি। ২ টো ওয়ার্ল্ড কাপ ফাইনালে টিমের ড্রেসিং রুমে হারার পর শ্মশানের মতো অবস্থা হয়ে যায়। একদম মানে শ্মশান বলব না, মানে হুম। মানে অত হার্শলি বলব না। বাট হ্যাঁ, ইট ওয়াজ আ ডিফারেন্ট ড্রেসিং রুম। ডিফারেন্ট ড্রেসিং রুম। ওই ড্রেসিং রুমটা না ঢোকাই ভালো। মানে খুব কষ্টের। সবাই মানে ব্রেকডাউন হয়ে যায়। মানে এরকম সাইলেন্স ড্রেসিং রুম তখন দেখা যায় না। এটা থেকে নরমালসি ফিরতে কদিন লাগে? অনেক দিন দু লাগে গো। হুম, আমার এখনো মনে আছে ২০১৭ ওয়ার্ল্ড কাপের পরে, obviously ইন্ডিয়াতে আসার পরে যেভাবে উইমেন্স ক্রিকেটকে সবাই অ্যাকসেপ্ট করতে শুরু করেছিল, উইমেন্স ক্রিকেট মানে একটা যে লাইমলাইট আসতে শুরু করেছিল, হুম, সেটা ২০১৭ পর থেকে হুম, শুরু হয়েছে। হুম। সেক্ষেত্রে আ যখন তুমি একা থাকবে, ঘুরে ফিরে ওই সময়টা মনে আসে যে আমাদের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল ওয়ার্ল্ড কাপ জেতার। সারা জীবন মনে রাখতো আমরা সকলেই, যে আমরা ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য ছিলাম। সেটা মিস হয়ে গেল। কোন সময়ে গিয়ে ঝুলন গোস্বামী বলে
ইয়াং মেয়েটা আবিষ্কার করলো যে সে প্রথমে নিজের ক্রিকেটের জন্য একটা রাজপথ তৈরি করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে গিয়ে সে জীবনেরও একটা রাজপথ তৈরি করে ফেলেছে। এই অ্যাওয়ারনেসটা কবে হলো, কখন হলো? দেখো আমি যখন বেঙ্গলের হয়ে খেলা শুরু করলাম, মানে তার আগে তো আমি এয়ার ইন্ডিয়ার হয়ে মুম্বাইতে থাকতাম, তখন তৎকালীন যুগে উইমেন্স ক্রিকেটে রেলওয়েজ অ্যান্ড এয়ার ইন্ডিয়া একটা ইনস্টিটিউট টিম হিসেবে খেলতো, পার্টিসিপেট করতো, যেটা ছেলেদের ক্রিকেটে এখনো আছে, রেলওয়েজ অ্যান্ড সার্ভিসেস। তো মেয়েদের ক্রিকেটে সার্ভিসেসের জায়গায় এয়ার ইন্ডিয়া সেই জায়গাটায় পার্টিসিপেট করতো। তার জন্য আমরা প্রফেশনালি হেল্পও পেতাম, চাকরিও করেছিলাম বহু বছর এয়ার ইন্ডিয়াতে। তো সেই সূত্রে যখন বিসিসিআই এর সাথে মার্জ হয় গৌতমদা 2006-07 পরে, তো এয়ার ইন্ডিয়াকে বের হয়ে যেতে হয়, বিকজ ছেলেদের ক্রিকেটে এয়ার ইন্ডিয়া ছিল না, অনলি সার্ভিসেস আছে। তো এয়ার ইন্ডিয়াকে ওরা অ্যালাউ করেনি, তখন আমি আবার বেঙ্গলে ফিরে আসি। এবার বেঙ্গলে ফিরে আসার পরে দেখি প্রথম বছর যখন খেলছি বেঙ্গলের হয়ে, অনেক বছর পরে তো আমি ফিরে এসেছি, 7-8 বছর পরে, তখন দেখছি প্লেয়ারদেররা অনেকেই মানে নিজেদের পজিশন জ্ঞানটাও খুব কম, মিনিমাম। যে আমি বল করছি জোরে, আমার প্রপার গালি ফিল্ডার বা স্লিপ ফিল্ডার কোথায় দাঁড়াবে, বা 1.5 স্লিপ আর 2.5 স্লিপের কি পার্থক্য আছে, বা রানিং বিটুইন উইকেট কিরকম ভাবে করতে হবে, বা ব্যাকআপ কি। আমি দেখলাম অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি, যেটা আমরা এয়ার ইন্ডিয়াতে ক্রিকেটে আমরা অনেকটা এগিয়েছিলাম। কারণ আমি তোমাকে আগেও বলেছি, আমি বোম্বেতে আমি প্রচুর ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা যারা আজকে সুপারস্টার তাদের সাথে আমি ম্যাচ খেলতাম, তাদেরকে আমি নেটে গিয়ে বল করেছি, আউট রোহিত করেছি। শর্মাকে বল করতে। রোহিত শর্মা আছে, শ্রেয়াস আইয়ার আছে, আজিঙ্কে আছে, শার্দুল আসতো আমাদের নেটে বল করতে, এরকম প্রচুর আছে। তো আমি তাদের সাথে আমরা খেলেছি, ওদের সাথে কম্পিটিশন হতো আমাদের, আমাদের এয়ার ইন্ডিয়া ভার্সেস ওদের আন্ডার-17 টিম, সেখানে মারমার কাট খেলা হতো। যদি আমরা কোনদিন হারিয়ে দিতাম, পরের দিন এসে ওরা গাঁতিয়ে বাউন্সার করতো আমাদের প্লেয়ারকে, মানে ওদেরকে জিততেই হবে, মানে ওই মেল লিগোতে হার্ট করতো ওদের কোচরা, লড়কিও কে সাথে হার গায়ে না। ওই জায়গাটা থেকে যখন আমি বোম্বে থেকে কলকাতায় আসি, এসে দেখলাম যে অনেকটা বড় ভ্যাকুম ক্রিয়েট হয়েছে, আর ওতে আমার পারফরমেন্সে হয়তো কোথাও গিয়ে একটু ডিপ পড়েছে, কারণ আমি সবকিছুর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি, কারণ আমি যে বোলিংটার উপর ফোকাস করছি না। বোঝাতে বোঝাতে একটা জিনিস দেখলাম যে মানে তোমার অপশন খুব কম আমাদের কাছে, খুব কম মুষ্টিয় কিছু প্লেয়ার কলকাতা ওরিয়েন্টেড মেয়েরা খেলছে। আমি যে খেলাটাকে তো কলকাতার বাইরেও ডিস্ট্রিক্ট অনেক প্লেয়াররা আছে। তো তৎকালীন সিএবি সেক্রেটারি ছিলেন বিশ্বরূপ দে। আমি বিশ্বরূপ স্যারকে গিয়ে বললাম, স্যার আপনার তো সবকিছুই আছে, মানে ডিস্ট্রিক্ট ক্রিকেটও আছে, আপনাদের ছেলেদের ক্রিকেট খুব সুন্দরভাবে হয়, সেখানে যদি আমরা মেয়েদের ক্রিকেট স্টার্ট করতে পারি ডিস্ট্রিক্ট লেভেলে, তাহলে 2-3 বছরের মধ্যে আমাদের কিন্তু টিমটা খুব ভালো হতে পারে। তাহলে আমাদের কাছে কম্পিটিশন থাকবে সিলেকশনে, কারণ সিলেকশনটা মোনোটোনাস হয়ে যাচ্ছে। যে মেয়েটা রান করছে না তাকেও আমাকে সিলেক্ট করতে হচ্ছে, যে ভালো পারফরমেন্স করছে তাকেও সিলেক্ট করতে হচ্ছে। সেই কম্পিটিশনটা কম, বিকজ নাম্বার অফ প্লেয়ার্স খুব কম, পুল অফ প্লেয়ার্স খুব কম। তো উনি বললেন একটু আমায় সময় দাও। তারপর উনি একদিন আমায় ডাকলেন, বলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে সব ডিস্ট্রিক্টে ঘুরতে হবে। আমি কেন? বললো না, তোমাকে থাকতে হবে, তুমি না থাকলে ডিস্ট্রিক্টের মেয়েরা কেউ মোটিভেট হবে না, এনকারেজ পাবে না। তাই বললাম তাহলে একটু আমার সময় দিন, আমি স্কেডিউলটা আমার দেখে নিই ইন্টারন্যাশনাল ক্রিকেট কি আছে। সেই আমার জার্নি ছিল 2013-তে। ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্টে গেছি, ওখানকার স্কুল, মানে তোমার যেখানে মেয়েদের স্কুল, বেশিরভাগ গ্রামেগঞ্জে তো মহিলা স্কুল থাকে, সেই স্কুলের প্রিন্সিপাল বলো বা গেম টিচার বলো, তাদের সাথে কথা বলে যে যে মেয়েগুলো অ্যাভেলেবেল থাকবে যখন হাফ টাইম বা অন্য পিরিয়ডে, তারা যেন ছেড়ে দেওয়া হয় ডিস্ট্রিক্টের প্র্যাকটিসে, ইফ দে আর মানে ভালো হয়। ওইরকম সময় তুমি বুঝতে পারলে তুমি শুধু ক্রিকেটার নও, তুমি উইমেন এম্পাওয়ারমেন্টের একটা কাহিনী হয়ে গেছো। না সেটা বুঝিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাকে আমার বেঙ্গল টিমকে ন্যাশনাল চ্যাম্পিয়ন করতে হবে। কারণ আমাকে রেলওয়েজকে, মানে রেলওয়েজে মিতালি এরা এই গ্রুপটা খেলতো, আমি ওদেরকে আমাদের হারাতে হবে, ওদেরকে হারাতে গেলে আমাকে এখন থেকে রেডি করতে হবে। সেই করতে 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 ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট হয়, ডিস্ট্রিক্ট ক্রিকেট থেকে আমরা প্রচুর মেয়েদের মানে কোয়ালিটি ক্রিকেটাররা আসে, ইয়াং ক্রিকেটাররা, তাদেরকে গ্রুম করা, তাদেরকে ট্রেনিং করা, আস্তে আস্তে তাদেরকে তৈরি করা, এক্সপোজার দেওয়া। সেই করতে করতে আমরা 2018-তে গিয়ে রেলওয়েজকে হারাই, আর আমরা বেঙ্গল সে বছর সব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। দ্যাট ওয়াজ এ উইমেন্স ক্রিকেটের জন্য গোল্ডেন বেঙ্গলের গোল্ডেন ইয়ার। একদম। মিতালি রাজ তোমার খুব বন্ধু, মিতালি রাজের মধ্যে এমন কিছু আছে যেটা তুমি নিজের মধ্যে পেতে চাও? দেখো ওর মধ্যে যে জিনিসটা আছে, যে প্রচন্ড শান্ত, প্রচন্ড মানে রিয়াক্ট করেই না কোনো কিছু। তাহলে ঝুলানো হবে না, শান্ত হলে না কিভাবে? সেটা, সেই জিনিসটা ওর খুব ভালো কোয়ালিটি। আর আহ, নিজের প্রিপারেশনটা নিয়ে টপ ক্লাস, ওই জায়গাটায় কোনো খামতি রাখেনি। আমি দেখেছি হাত
মানে ফেটে গেছে, সেই অবস্থাতে গ্লাভস সেটিং করে নিজে নিজেই গ্লাভস বানিয়ে ব্যাটিং করেছে, বা হাঁটুতে প্রচন্ড ব্যথা, লিগামেন্ট টেয়ার হয়ে গেছে, স্টেপিং ফেপিং করেও ব্যাটিং করেই গেছে। মানে ওই ডেডিকেশনটাও খুব কম লোকের আছে, যে ডেডিকেশনটা ও নিয়ে দেখিয়েছে আমাদের সামনে। মানে শি ওয়াজ বর্ন উইথ দ্যাট ডেডিকেশন অ্যান্ড দ্যাট প্যাশন, দ্যাট আমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় রান করতে হবে, বড় মাইলস্টোন অ্যাচিভ করতে হবে। কিন্তু মিতালিকে নিয়েও নানান কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু ঝুলন গোস্বামী হচ্ছেন ইউনিভার্সাল ঝুলুদি। এটার কারণটা কি, যে ঝুলন গোস্বামী দুমদাম বলে, অথচ ঝুলন গোস্বামীর কোনো অ্যাপারেন্টলি কোনো শত্রু নেই? না, শত্রু থাকবে না তো, কারণ আমি তো যেগুলো কথাগুলো বলি সবার সামনে বলি, অ্যান্ড স্ট্রেট কাট বলি যে এই জায়গাটায় ভুল, এই জায়গাটায় বেটার করতে হবে। অ্যান্ড লং টার্ম তোমাকে চিন্তা করতে হবে যে কি করলে আমাদের উইমেন্স ক্রিকেট উপরে যাবে। আমরা সকলেই একটা পার্ট ছিলাম ডেভেলপমেন্ট অফ উইমেন্স ক্রিকেট। আমরা সকলেই একটা পার্ট ছিলাম উইমেন্স ক্রিকেটের গ্রোথটা যাতে ভালো হয়, অ্যান্ড উইমেন্স ক্রিকেটে যাতে তোমার ছোট ছোট ছেলে মেয়েদের সামনে একটা নতুন প্ল্যাটফর্ম থাকে ভবিষ্যতে, তারা যেন এসে আমাদের মতন স্ট্রাগলটা না করে। সেই জিনিসটা আমার ছিল মেন মুদ্রা। আর আমার কোনো ছিল না যে আমি এইটা চাই, আমার ওটা চাই, আমার ক্যাপ্টেন্সি চাই, আমাকে এটা চাই, ওইটা চাই। আমি কোনোদিন এসবের জন্য দৌড়াইনি। কিন্তু মেয়েদের ড্রেসিং রুমে তো মেয়েদের কয়েকটা গ্রুপ ছিল, একটা হরমিনপ্রীত কৌরের গ্রুপ, একটা মিতালি রাজের গ্রুপ, পরের দিকে স্মৃতি মান্ধানার একটা গ্রুপ। তুমি কোনো গ্রুপে না গিয়েও সবার কাছে সমান অ্যাকসেপ্টেবল, কারণ এটা আমি তো একটা জিনিস সবাইকে বুঝিয়েছি যে টিম না জিতলে কোনো গ্রুপই চ্যাম্পিয়ন না। উইমেন্স ক্রিকেট আমাদের টিম যদি জেতে, তোমাদের টিম তখন বেনিফিশিয়ারি হবে। তুমি যদি টিমকে না জেতাতে পারো, তাহলে তুমি যত গ্রুপই করো না কেন, তোমার মতন অনেক আসবে আসবে, কেউ তোমাদেরকে মনে রাখবে না। তো সেইটা ছিল আমার কাজ। মিতালি তখন যখন ক্যাপ্টেন ছিল, মিতালি মাঠে গিয়ে ক্যাপ্টেন্সিটা করতো। ড্রেসিং রুমটাকে আমি হ্যান্ডেল করতাম, যে সবাই যেন ঠিক আছে কিনা, কোনো ইয়াংস্টার আসছে, তাকে আমরা যে স্ট্রাগলগুলো করেছি, আমাদেরকে আমাদের সিনিয়ররা সেরকমভাবে বোঝাতে পারেনি। কন্ডিশন কি ছিল, কিভাবে প্রিপেয়ার হয়ে আসতে হবে, বল কিভাবে নড়বে, কিরকম ব্যাট, মানে ইংল্যান্ডে খেলতে গেলে কিরকম তোমাকে অ্যাডজাস্ট করতে হবে ওই কন্ডিশনের সাথে, বা অস্ট্রেলিয়ার সাথে খেললে তোমার মেন্টাল টাফনেসটা কোন জায়গায় রাখতে হবে, কিভাবে প্রিপেয়ার করবে, এইগুলো কেউ আমাদেরকে বোঝায়নি। আমি এই কাজগুলো করতাম যখনই কোনো মেয়ে ইয়াংস্টার ডেবিউটে আসতো। স্মৃতি যখন এসছে, স্মৃতিকে আমি প্রচণ্ডভাবে আমি মানে আমার খুব ভালো লাগে যে আমার দেখেই মনে হয়েছিল এই মেয়েটার মধ্যে এবিলিটি আছে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করা। বা যখন হারমান যখন নতুন এসছিল, তখন মানে একদম আমার মতনই ও একটা গ্রামের মোগার থেকে, একটা গ্রাম একদম পাঞ্জাবের ছোট্ট একটা জায়গা থেকে এসছে, পাঞ্জাবিতে কথা বলছে। ওকে দেখে তোমার নিজের কথা আমার মনে নিজের পড়ছে? কথা মনে পড়েছে, তো ওকে আমি ডেকে নিয়ে যেতাম, আমি চল তোর সাথে আমি গিয়ে বাটার, আমি যেখানে বাটার চিকেন রুটি খাই না, আমি চল তোর সাথে আমি আজ বাটার চিকেন খেয়ে আসি বাইরে গিয়ে। ওকে কমফোর্ট জোনে নিয়ে আসাটা, বা জেমিমা রড্রিক্স যখন এসছে ইন্ডিয়ান টিমে, ওর সাথে কথা বলা, ওকে বোঝানো যে আমি এই টুর্নামেন্টে এই এই বোলার আছে, তুই যখন প্র্যাকটিস করবি মেক শিওর দ্যাট এই টাইপের বোলারদের প্র্যাকটিস করে আসিস, এই হবে সেই হবে। এদের সাথে বসা, ওদের সাথে চা খাওয়া, কফি খাওয়া, আমি চলো চলো আমি চায় পিলায়েঙ্গে তুমকো, এরকম ভাবে একটা রিলেশন মেনটেন করা, যাতে ওরা কমফোর্ট জোনে যেন আসে। কারণ ওরা যদি কমফোর্ট জোনে না আসে, তাহলে এই টিমটা ভালো খেলবে না। বা রিচা যখন এসছে ইন্ডিয়ান টিমে, রিচার সাথে বোঝানো, রিচা এখানে এই টুর্নামেন্ট এত বড় জায়গা, তুই আরো একটু বেটার প্রিপেয়ার করে নিবি, এই করবি সেই করবি, এইভাবেই। আমাকে একজন মেয়ে ক্রিকেটার একবার বলেছিল যে মেয়েদের বলা হয় ছেলেদের মতো করে বডি ল্যাঙ্গুয়েজ, ছেলেদের মতো কড়া ইয়ে হতে, এবং এটা করতে করতে তাদের যে মহিলা যে প্রবৃত্তিগুলো সেটা অনেকটা বদলে যায়, পুরোটা ছেলেদের মতো হয়ে যায়। এমনকি তাদের অনেক সময় সেক্সুয়াল প্রেফারেন্সেসও বদলে যায়, পুরো ব্যাপারটাই ছেলেদের মতো নিজেকে করে। এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি না। এটা কিন্তু আজ পর্যন্ত আমাদের সামনে কেউ, কোনো কোচেসরা বা কোনো ট্রেনার বা কোনো ফিজিওরা বলেনি। বাট একটা কথা বলা হয় যে তোমার এবিলিটিটাকে বাড়াতে হবে। কারণ তুমি যখন ইন্টারন্যাশনাল স্পোর্টস খেলবে, সেখানে তোমাকে একটা স্ট্রেংথেনিং দরকার বডির। তোমার একটা ডিসিপ্লিন লাইফ থাকা দরকার। যে কথাগুলো বলে যারা, তারা এটা একটা মিথ হিসাবে বলছে। এরকম কোনোদিন কিন্তু আমি ফেস করিনি। না আমাদের কোচেসরা কোনোদিন বলেছে, না ট্রেনাররা কোনোদিন বলেছে। যে যার ইন্ডিভিজুয়াল চয়েস এটা। এবার দেখো, এবার তখন তুমি যখন শারীরিক চর্চা করবে, তখন তোমার কিছু ডেভেলপমেন্ট হয়। কিন্তু সেই ডেভেলপমেন্টটা এই না যে তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দেওয়ার মতন। এটা একটা মিথ। এটা একটা অ্যাবসোলিউটলি মিথ বানানো। মেয়েরা কিরকম, মেয়েদের মধ্যে দুষ্টু মেয়ে আছে যারা নাইট ক্লাব চলে যায়, রাত্রে হ্যাঁ, পাজিল হ্যাঁ, টপকে যায়? প্রচুর আছে, প্রচুর আছে। প্রচুর আছে। যারা রাত্রিবেলায় পালিয়ে গেছে, হ্যাঁ, পরের দিন সকালে কোচের থেকে বাঁচানো হয়েছে যাতে ওরা জানতে না পারে। কোচেসরাও জেনে যেত। ওরাও জানতো যে সিনিয়র কয়েকজন আছে, তারা ওদেরকে বাঁচিয়ে রাখবে, প্রোটেক্ট করে রাখবে। ওদেরকে অ্যালাউ করছে এসব করতে যাওয়ার জন্য। সব দুটো করে চাবি থাকতো। একটা তখনও টুইন শেয়ার রুম থাকতো। এখন তো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল রুম থাকে। তখন তো টুইন শেয়ার রুম থাকতো। জানতো একজন সিনিয়র প্লেয়ার যদি আমার রুমে কেউ থাকতে, কেউ যদি রাত্রিবেলা বেরিয়ে যেত, আমি বলে রাখতাম চুপচাপ আসবি,
আওয়াজ করবি না, শুয়ে পড়বি। হুম। পরের দিন আমি তাদেরকে বাঁচাতাম। এরকম হয়েছে, অনেক কেস হয়েছে। কিছু করার নেই। দিস ইজ হাউ দ্য লাইফ। তা তুমি স্ট্রিক্ট এই আমি ব্যাপারে একদমই কোনোদিন আমি স্ট্রিক্ট হলো মাঠের মধ্যে মাঠের ভাই। মধ্যে? মাঠে আমি যখন খেলতে নামবো, হুম, আই নিড দ্যাট কমিটমেন্ট। ওই কমিটমেন্টে যদি কারোর সাথে না থাকে, তাহলে সে আমার কোনোদিন বন্ধু হতে পারে না। আমি ওই জায়গাটায় প্রচন্ড স্ট্রিক্ট ছিলাম। কারণ আমার মানে আমার বলে হোক বা অন্য কারোর বলে যদি কেউ মিস করে বা ক্যাচ মিস করতো, আমি খুব মানে এক্সাইটেড হয়ে যেতাম। সো আমার কাছে ছিল যে আমি মাঠে যখন এসেছি, ইউ নিড টু গিভ মোর দ্যান 100%। ইয়োর কমিটমেন্ট, ইয়োর অ্যাটিটিউড ম্যাটার্স। আমি যেটা আজকে বিরাট কোহলির সাথে বাকিদের প্রবলেম, এই একটা জায়গায়। ওই ইন্টেন্ট যদি না থাকে, তুমি খেলতে পারবে না। তোমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে ওই ইন্টেন্ট, ওই অ্যাটিটিউড, ওই মাইন্ডসেট থাকতে হবে। তবে তুমি গিয়ে অপোজিশনকে তুমি কাউন্টার অ্যাটাক করতে পারবে। তুমি যদি ওই ইন্টেন্টটাই না রাখতে পারো, তাহলে তুমি কিভাবে অপোজিশন অস্ট্রেলিয়ার মতন টিমকে বা ইংল্যান্ডের মতন টিমকে তুমি কাউন্টার অ্যাটাক করবে? ওরা তো অলরেডি তোমার থেকে বেটার ফেসিলিটিস নিয়ে ওরা প্রিপেয়ার করে আসছে। তোমার কাছে ফেসিলিটিস তো নেই। তৎকালীন যুগের কথা বলছে, আমাদের সময়। এখন তো বিসিসিআই মানে লাস্ট মানে ৭-১০ বছর ধরো বেস্ট কোচিং বোর্ড, বেস্ট সবকিছু, ক্রিকেট বোর্ড। সবকিছু বেস্ট ক্রিকেট বোর্ড ভাবে সাজিয়েছে। আমাদের সময় তো ওই স্ট্রাগল পিরিয়ডটা ছিল বিসিসিআই এর সামনে। সো সেখানে আমাদের খুব সবসময় বলতে হয়েছে যে তুমি মাঠে নামলে তোমার ওই ইনটেন্টটা থাকা দরকার, ওই কমিটমেন্টটা থাকা দরকার যে তুমি তোমার টিমকে জেতাচ্ছ। আমার মনে আছে আমার ইমরান খান একবার একটা লেট 80s একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার টিমে কয়েকজন প্লেয়ার কমপ্লেন করেছে যে জাভেদ মিয়াঁদাদ এত রাত্রিরে ফেরে, আপনি কিছু বলেন না কেন? তখন উনি নাকি বলেছিলেন যে প্রথমত আমি মনে করি যে রেস হর্সেস শুড নট বি ট্রিটেড অ্যাট পার উইথ কার্ট হর্সেস, যারা রেসে দৌড়োয় আর মালবাহী একদম, গাড়ি এক একদম। নয়। আর ২ নম্বর হচ্ছে আমার ফর্মুলা খুব সিম্পল, তুমি রাত্রি 4টে ফিরতে পারো, আমার কিছু এসে যায় না। মাঠে যদি পা টলে তাহলে কিন্তু আমি বার করে দেবো, আর জীবনে কোনোদিন টিমে নেবো না। একদম সঠিক বলেছে। এটাই আমারও মিথ ছিল। তুমি সবকিছু করো। আমি সবকিছুতে তোমাকে অ্যালাউ করব। কিন্তু যেদিন মাঠে যখন সময় হবে, প্র্যাকটিসের সময় যদি তুমি ১ মিনিটও লেট করো, আমি সবার আগে তোমাকে ওখান থেকে বাদ দিয়ে দেবো। বা তোমার ম্যাচে যদি তোমার যদি পারফরম্যান্স এর যদি এফেক্ট পড়ে, আমি কাউকে সবার এরম আগে বাদ দিয়েছো? অনেককে বলেছি, বের করে দিয়েছি, আবার বুঝিয়েছি। আদারওয়াইজ কেউ যদি বুঝাচ্ছে, ভালো লেগেছে, যে নয়তো কারোর মনে হচ্ছে ঝুলন্দি বা ঝুলন সবসময় আমাদেরকে নেগেটিভ দেখাচ্ছে, কিছু করার নেই। বাট ভবিষ্যতে তারা রিয়ালাইজ করেছে যে আমি ঠিক ছিলাম। দেখো, আলটিমেটলি টিম জিতলে সবাই জিতবে। টিম যদি না জিতে, কেউ জিতবে না। ইন্ডিভিজুয়াল স্পোর্টস না, ক্রিকেট ইজ এন্ড অফ দ্য ডে ইজ এ টিম স্পোর্টস। টিম স্পোর্ট। তো টিম স্পোর্টসে সবার কন্ট্রিবিউশন দরকার। আমি একা রান করলে বা একা উইকেট নিলে ম্যাচ জিততে পারবে না। আর দিনের শেষে ফাইনালিস্টকে কেউ মনে রাখে না। দিনের শেষে চ্যাম্পিয়ন টিমকে সবাই মনে রাখে। সে আমি দুবার ফাইনাল খেলে থাকি না কেন, বা WPL এ অন্য টিম যারা ফাইনাল খেলেছে তাদেরকেও মনে রাখে না। রিসেন্টলি IPL শেষ হয়েছে, কেউ কিন্তু গুজরাট টাইটান্স নিয়ে ডিসকাস করছে না। সবাই RCB কে নিয়ে মনে রাখেছে। চ্যাম্পিয়নকে সবাই মনে রাখে। আর চ্যাম্পিয়ন হতে গেলে তোমার মাইন্ডসেট হতে হবে চ্যাম্পিয়নের মতন। তবেই তুমি গিয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে বা অলিম্পিকে গিয়ে মেডেল পাবে। আর সেই মেডেল পাওয়ার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে মেডেলিস্টের মতন। তুমি দুবার ফাইনালে উঠে হেরেছিলে, নিশ্চয়ই এটা জীবনের একটা ব্যথা রয়ে গেছে যেটা কোনোদিনই সারবে না। কিন্তু নিজেকে কি বলো, কোথায় ভুল হয়েছিল দুটো ফাইনালে? প্রথম ফাইনালটাতে দেখো আমাদের পুরো টিমটাই কোল্যাপস করে গেছিল ফাইনালে। অ্যান্ড সেকেন্ড ফাইনালটা আমরা হয়তো বুঝে গেছিলাম যে এই ম্যাচটা আমরা জিতে যাবো, কোনো ব্যাপার না, আর তো কিছু রান বাকি আছে। আর ওই লাস্ট ১০ ওভার আমরা ম্যাচে কোথাও গিয়ে মেন্টালি ব্রেকডাউন থেকেই করে গেছে। গেছিল। পুরো টিমটা আমাদের ব্রেকডাউন করে গেছিল। ওই একটা জায়গায় ছিল ড্রব্যাক। অ্যান্ড সেটা নিয়ে আমরা প্রচুর কাজও করেছিলাম। পরবর্তী সময়ে প্রচুর মেন্টাল হেলথ কোচ আসতো টিমের সাথে কথা বলতো। কিভাবে আবার এইরকম সিচুয়েশন থেকে বের করা যায়, নার্ভ কিভাবে হোল্ড করা যায়। কোথাও গিয়ে মনে হয়েছিল টিমটা নার্ভটা ব্রেকডাউন করে গেছিল। এখন সেটা রেজাল্ট এতদিন বাদে বেরোলো ২০২৫-এ এসে আমাদের সেই তো তুমি কঠিন যখন সাইকোলজিস্টের সময়গুলোতে। সঙ্গে তুমিও নিশ্চয়ই কথা বলেছিলে যে কি অবশ্যই, করে, কি অবশ্যই। কি বলেছিলেন তো স্যার? ওরা বলেছিল যে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। অনেক বেশি আমরা ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা ট্রফি লিফটিং করছি, সেটা নিয়ে চিন্তা করছি। কিন্তু মাঝখানে যে পাথওয়েতে আছে, ওইটা আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি। কোথাও গিয়ে ওখানটায় আমাদের কনসেন্ট্রেশনটা ল্যাপস হয়েছে। সেই জায়গাটা অপোজিশন এসে ক্র্যাক করে গেছে। সেই সব নিয়ে ডিসকাশন হতো। ওই রকম সিচুয়েশন হলে তোমাকে কি করতে হবে, কিভাবে নিজেকে ওই সময় কন্ট্রোল রাখা যায়। সো এগুলো শিখিয়েছে আমাদেরকে। বলেছিল কিছু, কিছু সময় কাজে দিয়েছে, কিছু, কিছু সময় ম্যাচে হয়তো ছেলে হয় না। কোন ক্রিকেটারদের, পুরুষ কোন ক্রিকেটারদের থেকে তুমি শিখেছো পার্সোনালি? ইন্ডিয়ান ক্রিকেটারদের সাথে আমি প্রচুর এনসিএতে সময় কাটিয়েছি। যখন ইনজুরি থাকতো আমরা প্রচুর কথা বলতাম। এরকম আমার সাথে যেরকম কথা বলছি, এরকম আমরা ঘন্টার পর ঘন্টা ডিসকাস করতাম। বাট হ্যাঁ, মোহাম্মদ শামির সাথে প্রচুর ও ইনজুরি থাকতো ওই সময়, আমিও ইনজুরড ছিলাম। তো আমরা প্রচুর বোলিং নিয়ে ডিসকাস করেছি। ইরফান পাঠানের সাথে ডিসকাস করতাম। তারপরে তোমার
রোহিতের সাথে মুরলী বিজয়কে ওই সময় ছিল, ওর সাথে ডিসকাস করতাম ওরা কিভাবে প্রিপারেশন করে, ওদের মানে টেস্ট ম্যাচে ওই মর্নিংটা কিভাবে ওরা উইকেটটাকে অ্যাসেস্ট করে, কিভাবে অপোজিশনকে প্ল্যান করতে আসছে, মিচেল স্টার্ককে খেলার জন্য তার তার কি আহ, কি নতুনত্ব উনি অ্যাডজাস্টমেন্ট করেছে, সেইগুলো নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন হতো, কোন এরিয়াতে বল করতে হবে। সো এইগুলো নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে, মানে কিভাবে আরো আমরা বেটার করতে পারি উইমেন্স ক্রিকেটকে, ওদের কোন জায়গাটায় খারাপ লাগছে বাইরের থেকে দেখতে। ওরা সবসময় একটা কথা বলতো, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সামনে তোমাদের স্কিল লেভেল যতটা ভালো, কিন্তু তোমরা ফিটনেস ওয়াইজ অনেকটা পেছনে আছো। অস্ট্রেলিয়ার মতন তোমাদের ফিটনেসটা ডেভেলপ করতে হবে, ওই পাওয়ার আনতে হবে শরীরে। তো এটা আমি মনে করতাম, হ্যাঁ দ্যাটস এ গ্রেট অবজারভেশন, যে একজন বাইরে থেকে মানে আমার কাউন্টার পার্ট আমাকে সেই ইনপুটসটা দিচ্ছে, এটা খুব ভ্যালুয়েবল ইনপুট। আমি আবার সেটা টিমের মধ্যে স্প্রেড করার চেষ্টা করতাম, যে আমরা কোথায় আমাদের আরো বেটার করতে হবে। তো সেইগুলো নিয়ে হতো ডিসকাশন। খুব আর ওরাও ইন্টারেস্টিং। কিন্তু উইমেন্স ক্রিকেটকে যথেষ্ট ফলো করে, রেসপেক্ট দেয়। কারণ আমি কিদাম্বি শ্রীকান্ত বলে একজন ব্যাডমিন্টন প্লেয়ার আছে ইন্ডিয়ার, তুমি জানো, টপ র্যাঙ্কিং। আমি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে প্রকাশ পাড়ুকোন এখন খেললে কি এখনো উনি টপ হতেন? তখন কিদাম্বি শ্রীকান্ত আমাকে থামিয়ে দিয়ে বলেছেন, আপনার প্রশ্নটা ভুল, আপনার জিজ্ঞেস করা উচিত ছিল যে এখন খেললে ওই কোরিয়ান বা ইন্দোনেশিয়ানদের সঙ্গে উনি 4 ঘন্টা লড়তে পারতেন কিনা। খেলাটা ছেড়ে দিন, ওটা তো অন্য। এখন খেলাটাই হয়ে গেছে নামার আগে 4 ঘন্টা আমাকে লড়তে হবে, লড়তে আর হবে। সেই 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 প্রিপারেশনটা ফিটনেস। তোমার মনে থাকতে হবে, সেই ফিটনেসটা, যে মেন্টাল টাফনেসটা রাখতে হবে, যে আমি 4 থেকে 5 ঘন্টা গেমটাকে লম্বাটাকে টেনে নিয়ে যেতে বিরাট পারবো। কোহলির সঙ্গে কখনো কথা বলেছো হ্যাঁ, ফিটনেস নিয়ে? বিরাট কোহলির সাথে কি কথা হয়েছে। শিখেছো বিরাট কোহলির কাছে? না, ওই এই ক্রিকেটটা নিয়ে কথা অ্যাগ্রেশন। হয়েছে, অ্যাগ্রেশন, কিভাবে ও প্রিপেয়ার করে, ও ফিটনেস ফিনাটিক কি করে হয়ে গেল, কি ইনপুট ওইটাতে কি বেটার হয়েছে ওর ফিটনেসটা ডেভেলপ করার পরে, ওর ফুটওয়ার্কে কি ডিফারেন্স ছিল, সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করলো, এইগুলো নেই, এটা মাইন্ডসেট তোমার নিয়ে। কিরম মনে হয়? বিরাট কোহলি নিয়ে জিজ্ঞেস করছি, যে একজন সে লন্ডনে থাকে, লর্ডসে প্রিপেয়ার করে, সেই অর্থে ওইরকম বোলার পায় না, সে জাস্ট কিছু প্র্যাকটিস বোলার অ্যাসর্টেড, সে আসে দিনের পর দিন রান করে, এমনকি ফাইনালগুলোতে তো রান করেই। এটা এটা হাউ উইল ইউ এক্সপ্লেন দিস এক বলের খেলায়? দেখো একটা জিনিসটা তোমাকে মানতে হবে, ক্লাস ইজ এ পার্মানেন্ট, অ্যান্ড বিরাট কোহলির ক্ষেত্রে ক্লাস তো আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড যে তুমি বললে যে কোনো বোলারই আসুক না কেন, সে জানে যে অপোজিশন টিমগুলোর কোন কোন বোলার আছে, ওই রকম সিচুয়েশন ক্রিয়েট করে নেয় একটা, মানে ভার্চুয়াল একটা সিচুয়েশন বানিয়ে নেয়, ওই সিচুয়েশনে ও ব্যাট করছে, ওই সিচুয়েশনে ওর অ্যাপ্রোচ কি হবে, কোন বোলার তাকে বল করবে, কোন এরিয়ায় তাকে বল করবে, আর তার আগে তুমি সেইভাবেই প্রিপেয়ার করে আসো। আর ওই প্রিপারেশনটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে। ওই যে আমি যেটা যখন মানে প্রপার ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন করে, আমি যখন খেলতাম, তখন আমি অস্ট্রেলিয়ায় যদি যেতাম, তো মনে করতাম যে অস্ট্রেলিয়াকে আমি কাকে বল করবো, ম্যাকগ্ল্যানিংকে, ইয়া বেলেন্ডা ক্লার্ককে, ইয়া অন্য এক্স ওয়াই প্লেয়ারকে, তার স্ট্রং জোনটা কি। এবার আমি একজন ব্যাটারকে বলতাম তুই এই শটগুলো খেলবি, আমি তোকে ওই জোনগুলোতে বল দেবো না, আমি তোকে অন্যরকম ভাবে আউট করার চেষ্টা করবো। সেইভাবে প্রিপারেশনটা হতো, আর তবেই গিয়ে তুমি গিয়ে মাঠে সাকসেসফুল হতে পারবে। তুমি এমনি জাস্ট গেলাম ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করলাম, এতে তোমার কিছু ডেভেলপ যত না হবে, যত না তুমি একটা ভিজুয়ালাইজ করে একটা নিজের প্ল্যান সুন্দর করে বানিয়ে সেটাকে সুন্দরভাবে এক্সিকিউট করাটা। আর সেটা বিরাট কোহলি ডে অ্যান্ড ডে করে আসে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও তুমি করতে পারো। দেখো, বিরাট কোহলিকে বলতে হবে না ইন্ডিয়ান কন্ডিশন কি, ইন্ডিয়ান উইকেট কি, সে জানে ইন্ডিয়ান কন্ডিশনে কিভাবে খেলতে হয়, এই উইকেটে কিভাবে খেলতে হয়। সেই সেই ম্যাচুরিটিটা আজ তার আছে। ইংল্যান্ডে এখন উনি থেকে শুধু একটা জিনিস করছে, সে যেন ফিট থাকে, আর তার যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেন কোথাও যেন নষ্ট না হয়ে যায়, আর সেই ফিটনেস প্রিপারেশনটাই আর করছে। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, একদম, কারণ বাকিটা এক্সপিরিয়েন্স। বাকিটা এক্সপিরিয়েন্স। যে একটা মানুষ অলমোস্ট 20 বছর হতে চললো সে ক্রিকেট খেলেছে, অল ফরম্যাটে সাকসেসফুল, অল ফরম্যাটে তোমার সেঞ্চুরি আছে, তার নিজস্ব কিছু প্রুভ করার নেই, তার প্রুভ হলো নিজের সাথে, যে আমার যে লেভেলটা আমি আমার পিকে ছিল, সেই লেভেলটা যেন আমি কন্টিনিউ রাখতে পারি। আর পিক পারফরমেন্সটাকে ধরে রাখাটা সব থেকে বড় চ্যালেঞ্জ একজন অ্যাথলিটের কাছে, ইন্টারন্যাশনাল অ্যাথলিটের কিন্তু কাছে। এই ট্রেনিং এর সিস্টেমটাই তো এরম তো এর আগে কোনোদিন কেউ হয়নি, যে বাইরে থেকে ট্রেন করে চলে এসছে সে। এইটাই বিরাট কোহলি তো প্রথম চেঞ্জ করেছিল ইন্ডিয়ান ক্রিকেটে, যে ফিটনেস ইজ এ ইম্পর্টেন্ট পার্ট, ফিটনেস যদি তুমি ঠিক থাকো, তবেই গিয়ে তুমি চ্যাম্পিয়ন হতে পারবে, তবেই গিয়ে অপোজিশনকে বিট করতে পারবে। তুমি মেন্টালি যদি স্ট্রং না থাকো, তুমি যদি অস্ট্রেলিয়ানদের এসে মুখের ওপর যদি তুমি ওদেরকে রিপ্লাই না করো, তাহলে অস্ট্রেলিয়ানরা তোমাকে সবসময় পিছিয়ে ফেলতো। আর সেই জিনিসটাই বিরাট কোহলি আটকেছে।
যে টিমটা বিরাট কোহলির সময় বানিয়েছিল বিরাট কোহলি, আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট বোলিং অ্যাটাক ইন্ডিয়ান টিমে। এত লিথেল বোলিং লাইন আপ কিন্তু তৈরি কেউ করেনি, সেটা কিন্তু বিরাট কোহলি তৈরি করেছিল। বুমরা, শামি, ঈশান্ত শর্মা আর ভুবনেশ্বর কুমার আর উমেশ যাদব, পাঁচখানা বোলার ছিল। পাঁচখানা বোলারের মধ্যে তিনখানা বোলার যে কোনো দিন ম্যাচ জিতে দিতে পারতো। মানে মাঝে সাঝে অন্য বোলাররা এসছে। এই যে একটা কালচার ডেভেলপ করা, সেটা কিন্তু বিরাট করেছিল টিমের মধ্যে। যখন দেখো ওই সময় ইন্ডিয়ান ক্রিকেট, টেস্ট ক্রিকেটে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, ইন্ডিয়ার বাইরে গিয়ে ম্যাচ জিতেছিল। ধরুন তুমি একটু আগে বলছিলে যে একটা ম্যাচে পারফর্ম না করতে পারে কোচ গরম চা ছুড়ে দিয়েছিলেন, এরকম ইনসিডেন্ট ওই সময় আকছার হতো, কোচ চড় মেরে দিতেন। আমি শুনেছি পিকে ব্যানার্জি সুরজিৎ সেনগুপ্তকে একটা মিস করা চড় মেরেছিলেন, ভাবাই জানে সুরজিৎ সেনগুপ্ত কোন লেভেলের প্লেয়ার, এবং সুরজিৎ কিছু মনেও করেননি, তারপরে এটা নিয়ে কোনোদিন কথাও বলেননি। এরকম প্রচুর। কিন্তু এখনকার দিনে হালকা কিছু হলেই শিক্ষার্থীরা একদম গেল গেল রব ওঠে এবং ডিপ্রেসড হয়ে যায়, মেন্টাল হেলথ ইস্যু হয়ে যায়। তোমার কি মনে হয়? দেখো, আমার কাছে সব থেকে বড় জিনিস হলো যে প্রথমত যার কাছে তুমি শিখছো তার প্রতি তুমি কতটা কমিটেড, আর তাকে কতটা বিশ্বাস করো সেটা। দ্বিতীয়ত হলো আমাদের সোশ্যাল মানে পেরিফেরিটা একদম ছোট হয়ে গেছে। বাড়ি থেকে স্কুল বা কলেজ বা বাস বাড়ি আত্মীয় থেকে স্বজন। মোবাইল, মোবাইল থেকে বাড়ি। মানে আমি মোবাইলটা নিচ্ছিলাম না, তুমি বলে দিলে। তো এর বাইরে লাইফ নেই, তোমাকে তো সোশ্যালাইজ হওয়ার জন্য কিছু করছো না। পাড়ায় পাশের বাড়িতে কে থাকে কেউ সেটাই জানে না। আগেকার দিনে আমাদের সময়, এখনো চাকদাতেও এই কালচারটা আগে ছিল যে কোনো কিছু ভালো রান্না হলো কারোর বাড়িতে, সেও এসে দিয়ে যেত। দিয়ে যেত। বা বিকেলবেলায় সবাই মিলে একসঙ্গে বসে আচার খাওয়া বা মুড়ি চানাচুর খাওয়া, সেটারও ক্লাস ছিল। সেটা আজকের দিনে তো নেই। তো তুমি বাড়িতে থেকে যদি বাইরে না যাও, বা পাশের বাড়ি কাকিমা যদি ফুল চুরি করেছো বা কুল খেয়েছো, সে বকা দিয়েছে, আমার মা কি তার সাথে গিয়ে ঝগড়া করেছে? বলেছে ভালো করেছো বকেছো, অন্যায় করেছে বকেছো। কিন্তু এখন তো সেটা নেই। এখন যদি কিছু হয় তো তার গার্জেন তাকে গিয়ে বলছে আপনি আমার মেয়েকে কেন এরকম বলেছেন ডিপ্রেশন। ডিপ্রেশনটা হলো, আবার বলছি, এটা ইন্ডিয়ান রোগ না, ইন্ডিয়ানদের হতে পারে না এটা। কারণ আমরা, এটা বলো না, কপিল দেব এটা বলে যথেষ্ট ক্রিটিসাইজ যে ডিপ্রেশন ইজ অ্যান আমেরিকান ওয়ার্ড। না, কপিল আমি আমেরিকান বলছি না, কারণ আমাদের কি করে হতে পারে? আমরা তো দেখো বিদেশিদের প্রবলেমটা আমি আমি মানে ট্রোল করার জন্য কেউ যদি আমায় করতে পারে, সেটা তার পার্সোনাল জিনিস। কিন্তু আমি এখনো মনে করি ডিপ্রেশন তখনই হবে যখন তোমার বাড়িতে বাবা মা ভাই বোন ঠাকুমা বা পাশে আশেপাশে ভালো বন্ধু বান্ধবরা থাকবে, তাহলে তোমার কখনোই ডিপ্রেশন হতে পারে না। তোমার কঠিন শেয়ারিং যদি সময়, করো তাহলে হবে হ্যাঁ না। কঠিন সময় তুমি তাদের সাথে শেয়ার করো, দে উইল বি দ্য বিগেস্ট সেভিয়ার। কিন্তু আমরা কি যদি শেয়ারই না করি, নিজের মধ্যে সবকিছু রেখে দিই, আর সারাদিন ঘরের মধ্যে বসে আমরা মোবাইলে দেখে ওই চিন্তাধারাগুলো, আর আজকাল মোবাইলে সবকিছু অ্যালগরিদম খুব তাড়াতাড়ি পিক করে নেয়, আর সেইগুলো দেখিয়ে দেখিয়ে তোমাকে আরো ডিপ্রেস করবে, আরো আরো নেগেটিভ জায়গায় নিয়ে যাবে। তো আমি মনে করি ভারতবর্ষের মতন একটা এত বড় একটা কান্ট্রিতে এই এই ওয়ার্ডটা আমার কাছে একটু সাবজেক্টিভ লাগে, কারণ আমি বিশ্বাস করি না এটা। কারণ আমার বাড়িতে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো আমার মা বাবা ভাই বোন। আমি যদি আমার কঠিন সময় তাদের সাথে যদি শেয়ার না করতে পারলাম, তাহলে তো আমার বেস্ট ফ্রেন্ড বলে কেউ নেই। আর তারাই তো আমার পাশে সবসময় আগে থাকবে, আর তারপরে আমার বন্ধু বান্ধবরা থাকবে। তো তোমার আমরা তোমার এটা, ডিপ্রেশন হয়নি কখনো? ডিপ্রেশন হবে না কেন? অবশ্যই হয়েছে। কিন্তু ইমিডিয়েটলি তুমি শেয়ার হ্যাঁ, আমি করেছো। শেয়ার করেছি, আমার কোচের সাথে শেয়ার করেছি, স্যার আমার এটা ভুল হচ্ছে, একটু বুঝিয়ে দিন না। এই যে বলাটা, ভুলটাই তো অ্যাকসেপ্ট করছে না, তার জন্যই তো সে প্রবলেম লাগছে, সে ইগোইস্টিক হয়ে বসে আছে। আমি ভুল করতে পারি, এটাই তো হতে পারে না। মানুষের তো প্রবলেম ওই জায়গাটায় হয়ে গেছে। নিজে বাদ দিয়ে দুনিয়া ভুল, সেই একমাত্র মানুষ ঠিক, সেই জায়গাটাই তো প্রবলেম হচ্ছে। তা আমি যদি আমার কোচকে গিয়ে না বলি, স্যার একসেপ্টই না করতে পারি যে আমার ভুলের জন্য আজকে ম্যাচটা হয়েছে, আমার ডিসিশনের ভুলের জন্য আমার ম্যাচটা হেরেছি, সেটা যদি আমি না বলতে পারি, তাহলে তো কাকে গিয়ে আমি বলবো? আর সেই তো আমাকে শেখাবে যে হ্যাঁ ডিসিশনটা কেন ভুল হয়েছে। আমি যদি তার সাথে চর্চা না করি, তাহলে তো ঠিক হবে না। বা মা বাবাকে যদি না বলি যে আমার আজকে এই কাজটা ভালো হয়নি, লজ্জা কিসের? কেউ তো মেরে ফেলবে না। আমরা তো নিজেদেরকে আগে চিন্তা করে ফেলছি, সে কি ভাববে, ও কি ভাববে, এ আমাকে হ্যাকেল করবে, ও করবে। এটা না, এটা সাময়িক। লং টার্মে এই জিনিসটা হতে পারে না। আমি মনে করি ভারতবর্ষের মতন এত বড় একটা কান্ট্রি, যেখানে এখনো আমাদের ওই রকম নেই যে 14 বছর 15 বছর বয়সের পরে বাবা মারা বলবে তোমরা নিজেদের মতন তোমাদের জীবন লিড করো, সেই জায়গায় আমরা এখনো আসিনি। তার ফলে আমরা এখনো বাড়িতে, তুমিও তোমার বাড়িতে পুরো ফ্যামিলি নিয়ে থাকো, বৃদ্ধ বাবা মা তোমার সাথে যতদিন তুমি ছিলে তোমার সাথে থাকবে, আমার সাথে যতদিন আছে তারা থাকবে।
কখনোই হতে পারে না এই জিনিসটা। আমরা সবার মধ্যে মাছ করি। আমরা বাড়িতে একা থাকি না। যেটা বিদেশের লোকজনরা থাকে, বাড়িতে একা থাকে। তাদের হুম, শেয়ার করার কেউ নেই। হুম। পাশের বাড়িতে কে আছে তারা কেউ জানে না। আমাদের এখানে পাশের বাড়িতে কাক আ আ আ আশেপাশে সবার সাথে আমাদের যথেষ্ট সুসম্পর্ক। মেয়েদের ক্রিকেটে কি মোবাইল ইউজটা অ্যাপার্ট ফ্রম মাঠে রেস্ট্রিক্ট করে দাও? তুমি কোচ হলে বা কিছু হলে? না, আমি কিচ্ছু রেস্ট্রিক্ট করি না। আচ্ছা। আমার একটাই জিনিস, যে হুম, টাইমিং রয়েছে সেই টাইমিং এ তোমাকে মাঠে আসতে হবে। অ্যান্ড যেই সময়টা তুমি মাঠে আসছো, you have to switch off from everything and you have to prepare such a way that যখনই সিচুয়েশন আসবে মাঠে তুমি যেন আমার টিমের জন্য তুমি রেসপন্সিবিলিটি নিতে পারো। হ্যাঁ, রেজাল্ট আসুক না আসুক, আমি সবসময় বলে থাকি অ্যাজ এ কোচ হিসাবে, এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, যে টিমের সাকসেস হলো প্লেয়াররা, হুম। টিমের খারাপ কিছু সব আমার। I আমি will take the blame. আমি একটা খবর শুনেছি যে আমরা একদম ইন্টারভিউর শেষে চলে এসেছি। যে ঝুলন গোস্বামী বাড়িতে ছোটবেলাতেও বিদ্রোহ ছিল। বিদ্রোহ করে সে বেরিয়ে গিয়েছিল। রোজ চলে যেত। মার খেত, তাতেও ভ্রুক্ষেপ করেনি। আবার সে জানিয়ে দিয়ে যে বাড়িতে আমি বিয়ে করব না। হুম। তো এবার তো আর মারার কোনো উপায় নেই। তো সোনার মেয়ে হয়ে গেছে, মারবে কি করে? না, মার তো হুম, এখনো খাই, বকাটা এখনো খাই। বাড়িতে হ্যাঁ, মা-বাবার কাছে তুমি বকা খাবেই সারা জীবন। হ্যাঁ, যতই সোনা হও আর রূপো হও হ্যাঁ, আর প্লাটিনাম হও। হ্যাঁ। সো তো এটা কি নন নেগোশিয়েবল? হ্যাঁ, এখন মানে যখন প্রাইম টাইমটা না বেরিয়ে গেছে। একটা তোমার প্রাইম টাইম থাকে না? আমার প্রাইম টাইমটা আমি ক্রিকেট মাঠকে দিয়ে দিয়েছি। ওই সময় এত মেন্টালি হুম, মানে পাগল হয়েছিলাম যে মানে হুম, ক্রিকেট আরো ভালো খেলতে হবে, হুম, আরো টিমকে জেতাতে হবে। হুম। সেই সময় প্রাইম টাইমটা সব এনার্জি নিয়ে চলে গেছে। মানে ক্রিকেটীয় স্বপ্ন তো শেষ হয়ে গেছে। এখন একটা প্রিন্স চার্মিং কালো ঘোড়ায় চেপে আসছে, এসব দেখো না? এখন আর দেখি না। এখন ভাবি যে কিভাবে আ আ নেক্সট অ্যাসাইনমেন্টটা ভালোভাবে কাজ করব। কিভাবে এই টিমটাকে ভালোভাবে বানিয়ে টিমটাকে চ্যাম্পিয়ন করা যায়, এইসব নিয়ে এখন ভাবছি। এখন এইসব আর আসছে না মাথায়। ক্রিকেটটা কেউ বলেনি যে ক্রিকেট একটা বাবল, তার বাইরেও একটা বড় জীবন আছে? আমার তো মনে হলো যে আমি ওই বাবলের মাঝখানে রয়েছি আর ক্রিকেট আমার সারাউন্ড হয়ে রয়েছে। আমি কি করব? মানে হয়তো বাবা-মার এটা দুর্ভাগ্য। এটা শুধু আমার না, আমার বাড়িতে আমার ভাই-বোনেরও তাই। কেন তারাও বলেছে তারা বিয়ে করবে না। সবাই ফ্ল্যাগ তুলে দিয়েছে। আমরা সবাই রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি আগে থেকেই। আমরা এটাই আমাদের মানে জীবন। এটা কারণটা কি? দেখো, আমার সময় আমি মনে করি যে আমার মানে আবার বললাম যে আমি প্রাইম টাইম। প্রাইম টাইমটাতে প্রচন্ড হুম, পরিমাণে তোমার হুম, আ ক্রিকেট ওরিয়েন্টেড ছিলাম। আর যত বন্ধু-বান্ধবও কেউ ছিল না আমার জীবনে। আমার জীবনে বন্ধু-বান্ধবও খুব কম। হুম, যাদের সাথে আমি আন্ডার 19 ক্রিকেট খেলেছি তারাই মুষ্টিমেয় ৫-৬ জন হুম। এখনো আমার বন্ধু। সেইজন্য তুমি বুঝতে পারো যে আমি প্রাইম টাইমে কারোর সাথে সময় কাটাইনি। সারাদিন মাঠ, 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 প্র্যাকটিস, হুম। টুর্নামেন্ট, চ্যালেঞ্জেস। তারপরে ভাই-বোনরাও ওরাও বাট হয়তো আমাকে দেখে এ ইন্সপায়ার এ হয়ে গেছে এই এই বিষয়টাতে। ইয়ে-টিয়ে দেখে কেউ বিয়ে করতে চায়নি, কেউ এগিয়ে আসেনি পেছনে? অনেক এসছে, অনেক অপরচুনিটিস এসছে। হুম। কিন্তু দেখো, একটা জায়গায় গিয়ে কোথাও তো তোমার মনে হয়েছে যে একজন মানুষের সাথে কার সাথে আমি ঘরটা করব। সে তো 24/7 বলছে এই বলটা না আমাকে নেক্সট লেভেলে আউট সুইং করতে হবে, এই বলটা ইন সুইং করতে হবে, এই বলটা আমাকে ইয়র্কার দিতে হবে। তার প্রিপারেশন এর জন্য সে ভোর ৫ টার সময় উঠে মাঠে গিয়ে দৌড়াচ্ছে, ট্রেনিং করছে। মানে কার সাথে সে কথা বলবে? সে তো কথা বলার সময়টা তাহলে পাচ্ছে না। ক্রিকেট কোচও ভালো হবে। ক্রিকেট কোচ ভালো যাবে কিন্তু। এখন আর হবে না। এখন আর হবে না। এখন আর হবে না। এখন কিন্তু ঝুলন ক্রিকেট গোস্বামী সবাইকে না বলছে কেন? আমি শুনেছি একটা সময় ঝুলন গোস্বামীকে আ নির্বাচনে প্রার্থী হতে বারবার বলা হয়েছিল। ভালো কিছু কেন্দ্র দেওয়া হয়েছিল। আ যার একটা বোধহয় ছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে দাঁড়ানো। এরকম নানান পার্টি থেকে বলা হয়েছিল। সেখানেও না, বিয়েতেও না, তাহলে হ্যাঁ কিসে? শুধু ক্রিকেটে? দেখো, আমি যেই ওই সাবজেক্টটা তুমি যেটা বললে সেই সাবজেক্টে আমি ঢুকছি না। কারণ ওই সাবজেক্টটা আমারই একদমই না। আমি একদমই মাঠের মানুষ। আমি ক্রিকেট নিয়ে ভাবি, ক্রিকেট নিয়ে চলি। অ্যান্ড কিভাবে ভালো কাজ করতে পারবো ক্রিকেটের জন্য সেটা আমি সবসময় মনে করি। যে আমার কাজ হলো একটাই, যে আমি যেন আমরা যে ডিফিকাল্টিটা ফেস করেছি উইমেনস ক্রিকেটাররা শুরুর দিকে, সেটা যেন নেক্সট জেনারেশনের ক্রিকেটাররা না তোমার ফেস করে। হাসব্যান্ডের নাম ক্রিকেট, ঈশ্বরের নাম ক্রিকেট। একদম ডেডিকেটেড, বর্ন উইথ দ্যাট ট্যাগলাইন। তোমার কোনো না বলা কথা আছে? না গো, আমি একদম মোরালেস ওপেন কিতাব, ওপেন বুক। বইটা কবে বেরোবে? বইটা খুব তাড়াতাড়ি বেরোবে। কোন বইটা বল? বাংলা না সিনেমা নয়, হ্যাঁ, সিনেমা তো ঠিক এইবার আছে। বলো। না, লেখা বই বই বেরোবে। আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি অলরেডি, মানে চলছে। সিনেমার বই আলাদা হবে কোথায়? হ্যাঁ, বইয়ে হয়তো আরো ডিটেইলিং এ থাকবে। সিনেমা তো তোমার কতগুলো ২.৫ শর্ট ঘন্টা, থাকবে? ৩ হুম, ঘন্টার মধ্যে শেষ করতে হবে হুম, অল্প। কিন্তু ইমোশনাল জায়গাগুলো আরো হুম। ডিটেইলিং আরো বেশি হয়তো তবে লিখে থাকবে। একজনের কথা উঠলো না, মহেন্দ্র সিং ধোনি। হুম। ওর থেকে তুমি কখনো ইন্সপায়ার্ড হয়েছো ধোনিকে দেখে? হ্যাঁ, আমি মনে আছে ২০০৯ এ যখন আ ১ম উইমেনস ওয়ার্ল্ড কাপ হয়,
তুমি তখন ছিলে ইংল্যান্ডে, তুমি আমার আমি তোমায় ফোন করে একটা ইন্টারভিউ ইন্টারভিউ করেছিলাম। নিয়েছিলে, সেটা ছিল ইনগ্রাল ওয়ার্ল্ড কাপ, 2007-এর পরেরটা সেকেন্ড ইংল্যান্ডে ছিল। সেই সময় দুজন ইন্ডিয়া ক্যাপ্টেন একসঙ্গে একটা মানে প্রিন্স চার্লসের সাথে একটা প্রোগ্রামে গেছিলাম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ তখন আমাদের অত টি-20ও ক্রিকেট খেলিনি আমরা। আমি টি-20 ক্রিকেটটা সম্বন্ধে জানতে চেয়েছিলাম। ও খুব সুন্দর করে বুঝিয়েছিল একটা জিনিস যে ইটস এ প্রোঅ্যাক্টিভ থিং। তোমাকে সবকিছু একটু আগে থেকে চিন্তা করতে হবে যে এইটা হতে পারে। সেই বুঝে তোমাকে প্রিপেয়ার হতে হবে। সো সেই জিনিসটা আমি টিমের মধ্যে শেয়ার করেছিলাম যে ধোনি এটা বলছে। ধোনি এটা বলেছে, এমএস এটা বলেছে, এইভাবে করতে হবে। সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে তাকে। যে পরে গিয়ে সবাই গিয়ে আমার মনে হয় ডায়না ম্যামও ছিল। ডায়না ম্যামও গিয়ে তাকে আলাদাভাবে বলেছে থ্যাংক ইউ সো মাচ এটা শেয়ার করার জন্য। সেই সময় ম্যানেজার হয়ে এসেছিলেন উনি। তো মানে সচিন বা দ্রাবিড় থেকে কিছু শিখেছো না? সচিন স্যারকে তো মানে মানে আমার কাছে তো উনি ক্রিকেটের ভগবান। কারণ আমি ওনাকে দেখে ক্রিকেট খেলাটা শুরু করেছি। ওনার সেই অ্যাড তো আমার মনে আছে 90s এর দিকে চলতো, ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট। ওইটা ছিল আমার আমার জীবনের জন্য হয়তো ওই ট্যাগলাইনটা ছিল। আমি সারাদিন ওইরকম ভাবেই চলতাম। আমার লাইফের বেস্ট টাইম হলো ওই সময়টা। আমি খুব আনন্দ করেছি ওই সময়টা। ছোটবেলায় ছোট, ছোট চুইংগাম কিনে খেতাম আর সচিনের ছবি পেতাম, সেগুলো এসে স্ল্যাম বুকে ফিল করতাম। সচিন কোন ম্যাচে কত রান করেছে তারপর আমার কাছে আলাপ একটা হওয়ার সময় পর কি দেখলে? আলাপ হওয়ার পরে শুধু ওনার সাথে জিজ্ঞেস করলাম, "স্যার আপনি কিভাবে প্রিপারেশন করেন? কিভাবে আপনি আ আ ম্যাকগ্রাকে ফেস করার জন্য কি এক্সট্রা প্রিপারেশন হুম, নিয়েছিলেন? আ এই যে কঠিন সময় যখন আপনি হয়তো কোনো সময় ফেইলিউর হয়েছেন, ওই সময়টা আপনার হুম। আ আ কিভাবে আপনি নিজেকে আবার মোটিভেট করে এগিয়ে এসেছেন?" এইসব বিষয় নিয়ে কথা বলেছি। আর উনি খুব সুন্দরভাবে কথা বলেন। উনি যতবার দেখা হয়েছে উনি খুব, খুব সম্মান দিয়ে কথা বলেছেন। মানে আমার কাছে আমার সবথেকে ফেভারিট টাইম হলো এই টাইমগুলো। ঝুলন, এখানে আসার জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছাও। স্পেশালি তুমি এত ব্যস্ততার মধ্যে যে এসছো, এটা শালিমারের পক্ষ থেকে একটা ছোট থ্যাংক ইউ। গিফট একটা। থ্যাংক ইউ গৌতম দা। খুব ভাল লাগে অ্যান্ড তুমি খুব ভাল লাগছে যে তুমি এই পডকাস্টটা স্টার্ট করেছো। আই এম সো হ্যাপি। আর এটা হচ্ছে আমার পডকাস্টের তরফ থেকে, যার নাম আড্ডাজীবী, সেটা থেকে ঝুলন গোস্বামীকে দিতে পেরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক আমরাই ইউ। সম্মানিত। না থ্যাংক ইউ। মানে আমিও সম্মানিত এই কারণে বলব যে তুমি আমার কথাটা শুনেছো। যে এই পডকাস্টটা হুম। তুমি স্টার্ট করেছো। থ্যাংক ইউ। চাকদা এক্সপ্রেস না, চাকদা সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে আমাদের ঝুলনের সঙ্গে অনুষ্ঠান এখানেই শেষ। ঝুলন শুধু একজন ক্রিকেটারের নাম না, ঝুলন শুধুই মহিলাদের জন্য অনুপ্রেরণা নয়। আমি যতবার ঝুলনের সঙ্গে কথা বলি, আমার নিজেরও ভীষণ ইন্সপায়ার্ড লাগে। আমার মনে হয় আপনারা যারা এই পডকাস্টে ঝুলনের কথা শুনবেন, তাদেরও ভীষণ ইন্সপায়ারিং লাগবে। ক্রিকেট, ব্যাট, বল সেটা তো একটা দুনিয়া। তার বাইরেও যে বৃহত্তর জীবন আছে, সেই জীবনে চলার জন্য অনেক সময় ভীষণ অনুপ্রেরণার দরকার হয়, অক্সিজেনের দরকার হয়। ঝুলনের কথাগুলো সেই অক্সিজেন। সবাই খুব ভালো থাকবেন। দেখবেন আড্ডাজীবী পডকাস্ট, শেয়ার করবেন, লাইক দেবেন অবশ্যই, আর এই বাটনটা প্রেস করবেন। আজকের মতো আসি।